বলছে সাদিক। সালটা 2018। ক্যালেন্ডারের পাতা উল্টে তখন নভেম্বরের মাঝামাঝি সময় চলছে। শীত ঠিক ঝাঁকিয়ে পড়েনি তখনও, তবে রাতের বাতাসে একটা হাড় কাঁপানো ঠান্ডা ভাব ছিল, যা সোয়েটারের বুনন ভেদ করে শরীরে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। শহরের ব্যস্ত রাস্তাগুলো দিনের বেলা যতটা কোলাহলপূর্ণ থাকে, রাত গভীর হলে ঠিক ততটাই অচেনা হয়ে যায়। আমি তখন অ্যাম্বুলেন্স চালানোর কাজে একদম নতুন, স্টিয়ারিং হুইলে হাত রেখেছি মাত্র মাসখানেক হবে। এর আগে ছোটখাটো ভ্যান চালাতাম, কিন্তু সংসারের অভাব অনটন আর টাকার খুব প্রয়োজনে বাধ্য হয়েই এই পেশায় এসেছি। তখন দিনরাত এক করে খাটছিলাম, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, কিন্তু পকেটের হাহাকার মেটানোর জন্য শরীরের ক্লান্তিটাকে আমল দিতাম না। সেই রাতে আমার ডিউটি প্রায় শেষ হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা তখন রাত 12টা পার করে ফেলেছে। এর আগে একটা লাশ ডেলিভারি দিয়ে হাসপাতালে ফিরেছি। হাসপাতাল চত্বরটা রাতের বেলা কেমন যেন নিস্তব্ধ হয়ে থাকে। মাঝে মাঝে দু একটা সাইরেনের শব্দ সেই নিস্তব্ধতাকে খান খান করে দেয়। আমার হেল্পার ছেলেটা, যার নাম ছিল রফিক, সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। ওর বাড়ি কাছেই ছিল, তাই আমি ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম, যা তুই বাড়ি যা, আজ আর ডাক আসবে বলে মনে হয় না। ও চলে যাওয়ার পর আমি নিজেও বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। গাড়ির সিটটা একটু ঠিকঠাক করে পকেট থেকে চাবিটা বের করছি। ঠিক তখনই হাসপাতালের এমার্জেন্সি কাউন্টার থেকে কলটা এলো। হাসপাতাল থেকে জানানো হলো এখনই একটা লাশ নিয়ে যেতে হবে, বেশ দূরের এক গ্রামে। জায়গাটা শহর থেকে বেশ খানিকটা দূরে, প্রত্যন্ত অঞ্চল। লাশটি একজন মধ্যবয়স্ক পুরুষের। সাধারণত এত রাতে একা ডিউটি করতে আমার একটু অস্বস্তি হতো, বিশেষ করে হেল্পার ছাড়া। কিন্তু তখন আমার টাকার দরকার খুব বেশি। মাস শেষে বাড়ি ভাড়া, মায়ের ঔষধ আর সংসারের চাল ডালের খরচ মেটাতে গেলে এই বাড়তির ট্রিপটা আমার জন্য আশীর্বাদের মতো। তাই আমি আর না করতে পারলাম না। মনে মনে ভাবলাম, হেল্পার নেই তো কি হয়েছে, আমি একাই পারবো। রাস্তাঘাট তো চেনা, আর লাশ নামানোর সময় লাশের বাড়ির লোকজন তো থাকবেই। তাছাড়া ভাড়াও বেশ ভালো ছিল, যা আমার কয়েকদিনের খরচ চালিয়ে দেবে। আমি গায়ে একটা হালকা নেভি ব্লু রঙের সোয়েটার চাপিয়ে নিলাম। সোয়েটারটা খুব একটা মোটা ছিল না, শীতের শুরুতে যেমনটা হালকা শীতের জন্য কেনা হয় আর কি। কিন্তু কে জানতো সেই রাতে আমাকে এমন ঠান্ডার মুখোমুখি হতে হবে, যা বাতাসের নয়, বরং ভয়ের সেই ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমি স্ট্রেচারে করে লাস্ট অ্যাম্বুলেন্সের পেছনে তোলার ব্যবস্থা করলাম। মর্গের সামনে তখন কেউ নেই, শুধু টিমটিমে কয়েকটা লাইট জ্বলছে। লাশটার মুখ সাদা কাপড়ে ঢাকা। শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছিল লোকটি বেশ সুঠাম দেহের অধিকারী ছিলেন। আমি যখন স্ট্রেচারটা ঠেলে গাড়ির ভেতরে ঢোকালাম, তখন চাকার ক্যাচ ক্যাচ শব্দটা অদ্ভুত শোনালো। এরপর গাড়ির পেছনের ভারী দরজাটা যখন বন্ধ করলাম, তখন খুব অদ্ভুত একটা শব্দ হলো। মনে হলো যেন কোনো পুরনো জেলখানার লোহার দরজা বন্ধ হচ্ছে। আওয়াজটা রাতের নিস্তব্ধতায় অনেক বেশি কর্কশ শোনালো এবং প্রতিধ্বনিত হলো হাসপাতালের খালি বারান্দায়। ড্রাইভিং সিটে বসে আমি মনে মনে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিলাম। ইঞ্জিনের পরিচিত শব্দটা আমাকে কিছুটা সাহস জোগালো। হাসপাতাল গেট পেরিয়ে মূল রাস্তায় উঠতেই দেখলাম রাস্তা একদম ফাঁকা। শহরের কোলাহল পার হয়ে যখন হাইওয়েতে উঠলাম, তখন ঘড়ির কাঁটা রাত 3টা পার করেছে। এত রাতে রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা থাকে না। রাস্তার ল্যাম্পপোস্টগুলো অনেক দূরে দূরে বসানো, আর মাঝখানের জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে এক আধটা ল্যাম্পপোস্টের হলুদ আলো রাস্তায় পড়ছে, আবার পরক্ষণেই গভীর অন্ধকার। আমার অ্যাম্বুলেন্সের হেডলাইটের তীব্র আলো সে অন্ধকার চিরে সামনে এগোচ্ছিল। আশপাশে আর কোনো গাড়ি নেই। পুরো রাস্তায় আমি আর আমার পেছনের কম্পার্টমেন্টে শোয়ানো ওই লাশটা। গাড়ি চালাতে চালাতে আমার মনে হলো আজকের রাতটা অন্য সব রাতের মতো নয়। বাতাসের শব্দে একটা কান্নার সুর আছে। মাঝে মাঝে রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো হেডলাইটের আলোয় এমনভাবে সরে যাচ্ছিল যেন ওগুলো কোনো ছায়ামূর্তি হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো নড়ছিল, আর সেই নড়াচড়াকে মনে হচ্ছিল কেউ যেন হাত নেড়ে আমাকে থামতে বলছে। গাড়ির ভেতরে আমি কোনো গান বা অডিও চালাইনি। সাধারণত একা থাকলে গান শুনি, কিন্তু আজ লাশের সম্মানে এবং নিজের মনের অজান্তেই নীরবতা পালন করছিলাম। কিন্তু সেই নীরবতায় যেন আমার কানে বাজছিল। নিজের নিঃশ্বাসের শব্দ তখন অনেক জোরে শোনা যাচ্ছিল। একটানা গাড়ি চালিয়ে যাচ্ছি, ইঞ্জিনের একঘেয়ে ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হাইওয়ের মসৃণ পিচ ঢালা পথে চাকার শব্দ একঘেয়েমের জন্ম দিচ্ছিল। সাথে আমার কাছে প্লাস্টিকের একটা পানির বোতল ছিল। মাঝে মাঝে 2-1 ঢোক পানি খেয়ে গলা ভেজিয়ে নিচ্ছিলাম। টেনশনে বা ক্লান্তিতে আমার গলা শুকিয়ে আসছিল বারবার।
ঠান্ডা বাতাস জানালার সামান্য ফাঁক দিয়ে ঢোকে আমার সোয়েটার ভেদ করে শরীরে কাঁপুনি ধরাচ্ছিল। আমি জানালাটা পুরোপুরি বন্ধ করে দিলাম, কিন্তু তাও মনে হলো গাড়ির ভেতরের তাপমাত্রা বাইরের চেয়েও কম। প্রায় ঘন্টা দুয়েক একটানা চালানোর পর আমি যখন গন্তব্যের কাছাকাছি, মানে আর বড়জোর 1.5 ঘন্টার পথ বাকি, তখন আমার মনের মধ্যে কেমন একটা অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। ঠিক ভয় নয়, কিন্তু ভয়ের পূর্ব লক্ষণ। ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন গাড়ির পেছনের কম্পার্টমেন্ট থেকে, সেই ছোট কাচের জানালার ওপাশ থেকে কেউ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কিন্তু আমি যখনই সাহস করে লুকিং গ্লাসে তাকাচ্ছি, তখন শুধু অন্ধকার, আর নিজের ভয়ের তো চোখ জোড়া ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। লুকিং গ্লাসে নিজের চেহারাটাকেই অচেনা মনে হচ্ছিল। চোখের নিচে কালশিটে, কপালে চিন্তার ভাঁজ। টাকার প্রয়োজনে কাজটা নিয়েছিলাম ঠিকই, একা লাশ নিয়ে এত রাতে এমন নির্জন রাস্তায় গাড়ি চালানোটা যে কত বড় ভুল ছিল, তা তখনও আমি পুরোপুরি বুঝে উঠতে পারিনি। শুধু বুঝতে পারছিলাম সাধারণ রাত এটা নয়। আল্লাহ জানেন কপালে কি লেখা আছে। মনের ভেতর থেকে বারবার একটা কোডাক ডাকছিল। মনে হচ্ছিল সামনে এমন কিছু অপেক্ষা করছে যার জন্য আমি মোটেও প্রস্তুত নই। তবু পেটের দায়ে স্টিয়ারিং শক্ত করে ধরে আমি এগিয়ে চললাম সেই অনিশ্চিত অন্ধকারের দিকে। শহরের পিচ ঢালা প্রশস্ত রাস্তা কখন যে শেষ হয়ে গেছে তা আমি খেয়ালই করিনি। রাস্তাটা তখন ক্রমশ সরু হয়ে আসছিল। দুপাশে এখন আর কোনো ল্যাম্পপোস্ট নেই, আছে শুধু ঘন জঙ্গল আর বন ঝোপঝাড়। বড় বড় গাছগুলো রাস্তার উপর ঝুঁকে এসে যেন একটা সুড়ঙ্গ তৈরি করেছে। লোকালয় থেকে আমি তখন অনেক দূরে। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া পৃথিবীতে যেন আর কোনো শব্দ নেই। হেডলাইটের আলোয় যতটুকু দেখা যাচ্ছে তার বাইরে শুধুই নিকষ কালো অন্ধকার। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো অজানা জগতের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে এই ঘটনাটা ঘটল। আমি খুব স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিলাম, স্পিডোমিটারে কাটা 60-65 ঘরে। রাস্তার দিকে আমার কড়া নজর ছিল, কারণ এইসব রাস্তায় খনাখন্দ থাকে। আচমকা রাস্তার বাম পাশের ঘন ঝোপ থেকে কুচকুচে কালো রঙের একটা বিশাল কুকুর আমার গাড়ির সামনে দৌড়ে এলো। কুকুরটার আসার ভঙ্গিটা ছিল খুব অদ্ভুত এবং অপ্রত্যাশিত। সাধারণ কোনো প্রাণী যেমন শেয়াল বা কুকুর রাস্তা পার হওয়ার সময় যেমন এদিক ওদিক তাকায় বা হেডলাইটের আলো দেখে থমকে দাঁড়ায়, এর মধ্যে তেমন কিছু ছিল না। ওটা কোনো দিকে না তাকিয়ে সোজা আমার গাড়ির সামনে চলে এলো। মনে হলো ওটা যেন ইচ্ছা করে আমার গাড়ির চাকার নিচে চাপ দিতে এলো, ঠিক যেন আত্মহতি দেওয়ার মতো একটা ভঙ্গি। আমি মুহূর্তের মধ্যে ব্রেক কষলাম। ব্রেকের প্যাডেলে পা দিতেই টায়ার রাস্তার সাথে ঘষে বিকট একটা শব্দ করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কুকুরটা একদম আমার গাড়ির সামনের চাকার সোজাসুজি চলে এসেছিল। আমার চোখের সামনে স্পষ্ট দেখলাম হেডলাইটের আলোয় ওটার কালো শরীরটা চকচক করে উঠল এবং ওটা বাম্পারের নিচে তলিয়ে গেল। আমি নিশ্চিত ছিলাম যে ওটা পিষে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় একটা প্রাণী, অথচ গাড়িটার সাথে ধাক্কা লাগার কোনো শব্দই হলো না। না কোনো হাড় ভাঙার মটমট আওয়াজ, না কোনো যন্ত্রণাকাতর চিৎকার। এমনকি চাকার নিচে ছোট একটা পাথর পড়লেও গাড়ি যেমন লাফিয়ে ওঠে বা স্টিয়ারিং কেঁপে ওঠে তেমন কিছুই হলো না। একদম মাখনের মতো গাড়িটা এগিয়ে গিয়ে ব্রেক করার ফলে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। গাড়ি থামার পর কয়েক সেকেন্ড আমি স্টিয়ারিং ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার বুকের ভেতরটা ধরফর করছিল, যেন হৃৎপিণ্ডটা পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, আল্লাহ গো, এ কি হলো? নতুন চাকরি, তার উপর গাড়ির মালিক যদি শোনে আমি গাড়ি দিয়ে কুকুর মেরেছি বা গাড়ির বাম্পারের কোনো ক্ষতি করেছি, তাহলে আমার চাকরিটা থাকবে না, হয়তো জরিমানাও গুনতে হবে। আর প্রাণী হত্যার পাপবোধ তো ছিলই। আমি কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট খুললাম। মনের ভেতর তখন তুফান চলছে। দরজা খুলে নিচে নামতেই বাইরের হিমশীতল বাতাস আমাকে জাপটে ধরল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, যেন প্রকৃতিও দম বন্ধ করে আছে। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম। ভয়ে ভয়ে এই গাড়ির সামনের দিকে গেলাম। আমার ধারণা ছিল হয়তো রক্তাক্ত কোনো দৃশ্য দেখতে হবে, ছিঁড়ে যাওয়া মাংসপিণ্ড বা রক্তে মাখামাখি রাস্তা। কিন্তু সামনে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। বাম্পারে কোনো দাগ নেই, রক্ত নেই, এমনকি কোনো লোমও লেগে নেই। মোবাইলের আলোয় আমি বারবার বাম্পারটা পরীক্ষা করলাম, একদম পরিষ্কার। ভাবলাম হয়তো চাকার নিচে পেশে গেছে। আমি মোবাইলে আলো ফেলে পেছনের চাকাগুলো চেক করতে গেলাম। উপর হয়ে গাড়ির নিচে তাকালাম, কোথাও কিচ্ছু নেই। রাস্তাটা পরিষ্কার, চাকার গায়ে কোনো রক্তের দাগ নেই। কুকুরটা যদি চাকার নিচ দিয়ে চলেও যেত, তাহলেও তো তাকে আশপাশে কোথাও দেখা যাওয়ার কথা।
একটা আহত কুকুর নিশ্চয়ই এত দ্রুত উধাও হয়ে যেতে পারে না। আমি রাস্তার এপাশ ওপাশ ভালো করে আলো ফেলে দেখলাম। রাস্তার পাশে ঝোপঝাড়ের দিকেও আলো ফেললাম। কোথাও সেই কালো কুকুরটার চিহ্ন মাত্র নেই। এটা কিভাবে সম্ভব? আমি তো স্পষ্ট দেখলাম ওটা আমার গাড়ির ঠিক মাঝ বরাবর ঢুকে গেল। আমার চোখের ভুল তো হতে পারে না। আমার গা ছমছম করে উঠল। এই হাড় কাঁপানো শীতের রাতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। নির্জন রাস্তায় একা দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার মনে হলো হয়তো আমি ভুল দেখেছি। হতে পারে অত্যাধিক ক্লান্তির কারণে বা ঘুমের ঘোরে আমার চোখের ভুল হচ্ছে। টানা গাড়ি চালানোর ফলে চোখের সামনে হ্যালুসিনেশন হওয়াটা চালকদের জন্য অস্বাভাবিক কিছু নয়। কিংবা কুকুরটা অলৌকিক কোনোভাবে পাশ কাটিয়ে চলে গেছে যা আমি খেয়াল করিনি। নিজেকে এক প্রকার সান্ত্বনা দিলাম, মনকে বোঝালাম, সাদিক, তুই বেশি চিন্তা করছিস, কিচ্ছু হয়নি। কিন্তু মনের ভেতরের খটকাটা গেল না। কারণ কুকুরটার চোখের চাহনি আমি এক মুহূর্তের জন্য দেখেছিলাম। সেখানে প্রাণের কোনো স্পন্দন ছিল না, ছিল কেবল একরাশ শূন্যতা। সাধারণ প্রাণীর চোখে ভয় থাকে, কিন্তু ওটার চোখে ছিল স্থির, ভাবলে সে না এক দৃষ্টি। যাই হোক, এখানে একা দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলার নাম নিয়ে আমি আবার গাড়িতে উঠে বসলাম। হাত পা তখনও কাঁপছে। দরজা বন্ধ করে আবার ইঞ্জিন চালু করলাম। ইঞ্জিনের শব্দে কিছুটা সাহস ফিরে পেলাম, কিন্তু মনের ভেতর একটা ভয় ঢুকে গেল যে এই রাস্তায় আমি আর একা নই। আমার সাথে হয়তো কোনো খারাপ জিনিস বা অশুভ কিছু একটা ঘটতে চলেছে। পেছনের লাশের কথা মনে পড়তেই মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি আবার যাত্রা শুরু করলাম, কিন্তু জানতাম না যে আসল ভয়ের তখনও বাকি। গাড়িতে উঠে বসার পরও আমার হৃদস্পন্দন স্বাভাবিক হচ্ছিল না। বুকের ভেতরটা যেন ড্রামের মতো বাজছিল। স্টিয়ারিং হুইলটা ধরতেই বুঝতে পারলাম আমার হাত ঘামে ভিজে পিচ্ছিল হয়ে গেছে। শীতের রাতে এসি বন্ধ থাকার পরও এই ঘাম স্বাভাবিক নয়। পকেট থেকে রুমাল বের করে হাত মুছলাম, কপাল মুছলাম। নিজেকে ধমক দিলাম, সাদিক, মন শক্ত কর, আর মাত্র ঘন্টা দেড়েকের রাস্তা। লাশটা নামিয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাবে। নিজেকে সাহস দিয়ে গাড়িটা গিয়ারে ফেলে আবার চলতে শুরু করলাম, কিন্তু মনের সেই খটকাটা কিছুতেই যাচ্ছিল না। বারবার মনে হচ্ছিল আমি কিছু একটা ফেলে এসেছি বা কিছু একটা আমার পিছু নিয়েছে। গাড়ির পেছনের অন্ধকার রাস্তাটা যেন আমাকে চুম্বকের মতো টানছিল। মিনিট 10 গাড়ি চালানোর পর অভ্যাসবশত আমি রিয়ার ভিউ মিরর বা লুকিং গ্লাসে তাকালাম। ড্রাইভারদের এটা একটা সহজাত অভ্যাস। আর তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমার হাত পা যেন অবশ হয়ে এলো। সেই কুকুরটা, যেটাকে আমি একটু আগেই আমার গাড়ির নিচে পিষে যেতে দেখেছি বলে ভেবেছিলাম, আর তারপর অনেক খুঁজেও পাইনি, সেই কুচকুচে কালো কুকুরটা আমার অ্যাম্বুলেন্সের ঠিক পেছনে দৌড়াচ্ছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখ বড় বড় করে তাকালাম। আমার গাড়ির গতি তখন ঘন্টায় 60-70 কিলোমিটারের কম নয়। এই ভাঙাচোরা রাস্তায় এর চেয়ে জোরে চালানো মুশকিল, কিন্তু একটা সাধারণ কুকুরের পক্ষে এতক্ষণ ধরে এই গতিতে গাড়ির পেছনে দৌড়ে আসা অসম্ভব। চিতাবাঘ ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেশিক্ষণ এই গতি ধরে রাখা সম্ভব নয়। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম পেছনের লাল ব্রেক লাইটের আলোয় কুকুরটার শরীরটা ভাসছে। ওটার চোখ দুটো জলজল করছে, যেন দুটো জ্বলন্ত কয়লা। ওটা একটু পিছিয়ে পড়ছে না, বরং সমান তালে গাড়ির পেছনের বাম্পার ঘেঁষে দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে থতমত খেয়ে গেলাম। একবার ভাবলাম গাড়ি থামাবো, আবার ভাবলাম না, এই নির্জন রাস্তায় গাড়ি থামানো মানেই বিপদ ডেকে আনা। তাছাড়া আগের বার থামিয়ে তো কিছুই পাইনি। আমি চোখ রগড়ে আবার লুকিং গ্লাসে তাকালাম। এবার দেখি কেউ নেই। রাস্তা একদম ফাঁকা, শুধু অন্ধকার, পিচ ঢালা পথ পেছনে পড়ে আছে। কুকুরটা মুহূর্তের মধ্যে উধাও। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম, নির্ঘাত আমার মনের ভুল। আগের ঘটনার রেশ এখনো কাটেনি। মস্তিষ্কের সেই ছবিটা গেঁথে আছে, তাই এমন দেখছি। আমি নিজেকে বললাম, সাদিক, তুই পাগল হয়ে যাচ্ছিস, আল্লাহকে ডাক। কিন্তু আমার সেই স্বস্তি বেশিক্ষণ টিকলো না। মিনিট 2 পরে আবার আমার চোখ অজান্তে লুকিং গ্লাসে চলে গেল, এবং যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কুকুরটা আবার ফিরে এসেছে। এবার সে আরো কাছে। মনে হচ্ছে সে লাফ দিয়ে পেছনের দরজায় ওঠার চেষ্টা করছে। তার সামনের 2 পা যেন প্রায় বাম্পারে স্পর্শ করছে। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কোনো সাধারণ প্রাণী হতে পারে না। একবার উধাও হচ্ছে, আবার ফিরে আসছে। আমার শরীর অবশ্যই আসছিল। আমি সিটে বসে দোয়া দরুদ পড়া শুরু করলাম। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু ভয়ের চোটে আমার জিহ্বা যেন তালুর সাথে আটকে যাচ্ছিল। শব্দগুলো ঠিক মতো বের হচ্ছিল না, শুধু বিড়বিড় করছিলাম। চারপাশটা কেমন যেন ভারী হয়ে আসছিল। গাড়ির ভেতরের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। আমার সেই পাতলা সোয়েটারে আর শীত মানছিল না। মনে হচ্ছিল গাড়ির এসি কেউ ফুল পাওয়ারে ছেড়ে দিয়েছে, অথচ এসি বন্ধ।
হাড় কাঁপানো ঠান্ডা আমার হাড়ে গিয়ে বিচ্ছিল। মনে হচ্ছিল কোনো বরফ শীতল অবয়ব আমার পাশে প্যাসেঞ্জার সিটে বসে আছে। আমি আর চোখে বাম পাশে তাকালাম, কিন্তু কেউ নেই। অথচ উপস্থিতিটা এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। গাড়িতে আমি একা, পেছনের কম্পার্টমেন্টে শুধু একটা লাশ। কুকুরটা যেভাবে আমার গাড়ির পেছনে ধাওয়া করছিল, মনে হচ্ছিল ওটা আমাকে ছাড়বে না। ওটা কি লাশের জন্য আসছে নাকি আমার জন্য? নানা রকম এলোমেলো ভূতের চিন্তা মাথায় আসছিল। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম, গাড়ির গতি বাড়িয়ে দিলাম। ভাবলাম জোরে চালিয়ে এলাকাটা পার হয়ে যাব। কাটা 70 থেকে 80, 80 থেকে 90-এর দিকে উঠল। রাস্তা খারাপ হওয়ায় গাড়ি লাফাতে শুরু করলো, কিন্তু আমি পরোয়া করলাম না। কিন্তু যত জোরেই চালাই না কেন, লুকিং গ্লাসে তাকালেই দেখি সেই কালো ছায়ার মতো কুকুরটা ঠিক একই দূরত্ব বজায় রেখে পেছনে দৌড়াচ্ছে। তার দৌড়ানোর ভঙ্গিতে কোনো ক্লান্তি নেই, কোনো পরিশ্রম নেই, যেন সে বাতাসের ওপর ভর করে ভাসছে। তার পাগুলো মাটি স্পর্শ করছে কিনা তাও বোঝা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে আমার মনের ভয় একদম চেপে বসলো। আমি বুঝতে পারলাম আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত হতে চলেছে। আমি এমন কিছু একটার পাল্লায় পড়েছি যে পৃথিবীর নিয়ম মানে না। গাড়ির গতি বাড়িয়েও যখন কুকুরটাকে এড়াতে পারলাম না, তখন আমার অবস্থা শোচনীয়। ভয়ের চোটে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। স্টিয়ারিং ধরা হাত দুটো কাঁপছিল প্রবলভাবে। মনে হচ্ছিল আমি যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবো। ঠিক সেই সময় এই ঘটনাটা আরো এক ধাপ ভয়ঙ্কর হয়ে উঠল, যা আমার কল্পনারও বাইরে ছিল। গাড়ির ভেতরটা একদম নিস্তব্ধ ছিল, শুধু ইঞ্জিনের গঙ্গানি আর চাকার শব্দ। বাইরের বাতাসের শোষ আওয়াজও যেন কমে গিয়েছিল। হঠাৎ আমার কানের খুব কাছে, যেন আমার ঠিক ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে কেউ একজন আমার নাম ধরে ডাকলো, সাদিক। ডাকটা শুনে আমি এতটাই চমকে উঠলাম যে গাড়িটা প্রায় রাস্তা থেকে নেমে যাচ্ছিল। কোনো মতে স্টিয়ারিং সামলে নিলাম। গলার স্বরটা ছিল একজন পুরুষের, খুব ভারী আর গম্ভীর, যেন কোনো গভীর কুয়া বা মাটির নিচ থেকে উঠে আসছে। স্বরটিতে কোনো মানবিক আবেগ ছিল না, ছিল এক যান্ত্রিক ও ভৌতিক টান। আমি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম, কেউ নেই। আমার পাশে প্যাসেঞ্জার সিট ফাঁকা, পেছনের সিটেও কেউ নেই। তাহলে ডাকলো কে? আমি ভাবলাম মনের ভুল, হয়তো বাতাসের শব্দে আমি নিজের নাম শুনেছি। কিন্তু ভুল ভাঙতে সময় লাগলো না। আবার সেই কণ্ঠস্বর, এবার আরো স্পষ্ট, আরো কাছে। মনে হলো পেছনের কম্পার্টমেন্ট যেখানে লাশটা রাখা, সেখান থেকে আওয়াজটা আসছে। ড্রাইভারের কেবিন আর পেছনের অংশের মাঝখানে একটা ছোট কাছের জানালা আছে। মনে হলো শব্দটা ওখান থেকে ভেসে এলো, যেন কেউ কাছের ওপাশে মুখ ঠেকিয়ে কথা বলছে। কণ্ঠস্বরটা এবার যা বলল তা শুনে আমার হৃৎপিণ্ড যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। আওয়াজটা বলল, ওইটা আমার কুকুর, ওকে গাড়িতে তোল। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা বিদ্যুৎ খেলে গেল। গাড়িতে আমি ছাড়া জীবিত কোনো মানুষ নেই। পেছনের ওই মধ্যবয়স্ক লোকটা মৃত। হাসপাতাল থেকে ডাক্তার নিজে মৃত্যু নিশ্চিত করেছেন, ডেথ সার্টিফিকেট দিয়েছেন। আমি নিজে দেখেছি তার নিথর দেহ। তাহলে কথা বলছে কে? আমার হাত পা থর থর করে কাঁপতে শুরু করলো। স্টিয়ারিং হুইলটা আমি আর সোজা রাখতে পারছিলাম না। হাত ঘেমে এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে বারবার ফসকে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ পরিস্থিতির মধ্যে নেই। আমি কোনো এক খারাপ জিনিসের পাল্লায় পড়ে গেছি। প্রশ্নটা আমার মাথায় বারবার হাতুড়ির মতো ঘা দিচ্ছিল। কুকুরটা কার? লাশটা কি কথা বলছে, নাকি লাশের সাথে থাকা অন্য কোনো ছায়ামূর্তি বা সত্তা কথা বলছে? যদি কুকুরটা ওই মৃত ব্যক্তির হয়, তাহলে সে তো মারা গেছে। আর যদি সে মারা গিয়ে থাকে, তাহলে সে কিভাবে দেখতে পাচ্ছে যে তার কুকুর পেছনে দৌড়াচ্ছে? আর সবচেয়ে বড় কথা, লাশ কিভাবে কথা বলে? লাশের কি কথা বলার ক্ষমতা থাকে, নাকি শয়তান তার কণ্ঠ নকল করছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। গলার স্বর রুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম, এ আল্লাহ রক্ষা করো, এ আল্লাহ রক্ষা করো। কিন্তু সেই কণ্ঠস্বর থামল না। প্রায় 3-4 বার একই কথা রিপিট করলো, সাদিক, ওটা আমার কুকুর, থাম, ওকে তোল। প্রতিবার ডাক শোনার সাথে সাথে আমার মনে হচ্ছিল গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে যাচ্ছে। বাতাসের চাপ এত বেড়ে যাচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসার জোগাড়। মনে হচ্ছিল কেউ একজন আমার গলার নালিটা অদৃশ্য হাত দিয়ে চেপে ধরতে চাইছে। অক্সিজেনের অভাব বোধ করছিলাম। পেছনের ছোট্ট গ্লাসটার দিকে তাকানোর সাহস আমার ছিল না। আমার মনে হচ্ছিল আমি যদি পেছনে তাকাই, হয়তো দেখবো লাশটা সাদা কাপড় সরিয়ে উঠে বসে আছে, বা তার জায়গায় অন্য কোনো ভয়ঙ্কর অবয়ব বসে আছে, যার চোখ নেই, মুখ নেই। সেই দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই।
কান দিয়ে গরম ভাব বের হচ্ছিল, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম এই লাশটার সাথে ওই কুকুরটার কোনো একটা গভীর যোগসূত্র আছে, আর সেই যোগসূত্রটা এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি চাইছিলাম গাড়িটা থামিয়ে দৌড় দেই, জঙ্গলে পালিয়ে যাই, কিন্তু এই মাঝরাতে নির্জন জঙ্গলের রাস্তায় গাড়ি থামানো মানে মৃত্যুর মুখে ঝাঁপ দেয়া। বাইরে ওই কুকুর, ভেতরে কণ্ঠস্বর, আমি যেন দুই আগুনের মাঝখানে। তাই আমি দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং ধরে রইলাম, আর মনে মনে আল্লাহকে বললাম, হে মাবুদ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমি শুধু আমার কাজ করছি, আমি কোনো পাপ করিনি। কণ্ঠস্বরটা কিছুক্ষণের জন্য থামলো। গাড়ির ভেতরে আবার সেই অসহ্য নীরবতা ফিরে এলো। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো বিপদ কেটে গেছে বা মনের ভুল ছিল। আমি কাঁপা কাঁপা হাতে পানি খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বোতলের মুখ খুলতে পারলাম না। তখনই আমি খেয়াল করলাম কুকুরটা আর পেছনে নেই। লুকিং গ্লাসে তাকে দেখা যাচ্ছে না। রাস্তাটা আবার অন্ধকার আর ফাঁকা। তবে কি সে চলে গেছে? আমার এই ভুল ধারণা ভাঙতে সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। হঠাৎ আমার গাড়ির বাম পাশের জানালার দিকে চোখ পড়তেই দেখি সেই দৃশ্য, যা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে। সেই কুচকুচে কালো কুকুরটা এখন আর পেছনে নয়, একদম একদম আমার জানালার পাশ ঘেঁষে দৌড়াচ্ছে। রাস্তায় আমার গাড়ির গতি ৮০-৯০ কিলোমিটার, অথচ কুকুরটা অনায়াসে জানালার পাশে দৌড়াচ্ছে, যেন সে আমার গাড়ির সাথে পাল্লা দিচ্ছে। এটা কোনো প্রাণীর পক্ষে পদার্থ বিজ্ঞানের নিয়ম মেনে সম্ভব নয়। তার দৌড়ানোর মধ্যে কোনো ছন্দপতন নেই। তার চোখ দুটো দিয়ে যেন আগুনের ভাটা বের হচ্ছে, লাল টকটকে চোখ। সে আমার দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কোনো মায়া ছিল না, ছিল কেবল এক আক্রোশ আর হিংস্রতা। মনে হচ্ছিল সে কাঁচ ভেঙে ভেতরে ঢোকে আমার টুটি ছিঁড়ে ফেলবে। কুকুরটা যে কিনা গাড়ির বাম পাশের সাথে সাথে দৌড়াচ্ছিল, ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে, মানে যেখানে লাশটা শুয়ে আছে, সেখান থেকে এক বিকট হাসির শব্দ ভেসে এলো। হাসিটা কোনো মানুষের স্বাভাবিক হাসি ছিল না। সেটা ছিল হাড় হিম করা বিভৎস এক অট্টহাসি। প্রথমে নিচু স্বরে খিক খিক করে শুরু হয়ে সেটা ক্রমশ গগন বিদারী হয়ে উঠল। মনে হলো কোনো পাগল বা উন্মাদ ব্যক্তি তার সমস্ত আক্রোশ আর পাগলামি দিয়ে হাসছে। হাসিটার শব্দে গাড়ির ভেতরের বাতাস কেঁপে উঠল। আমার কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। আমি দুই হাত দিয়ে কান ঢাকতে পারছিলাম না, কারণ আমাকে গাড়ি চালাতে হচ্ছিল। স্টিয়ারিং ছেড়ে দিলেই মৃত্যু নিশ্চিত। এই পৈশাসিক হাসির শব্দের সাথে সাথেই সেই ভারী পুরুষ কণ্ঠস্বরটি আবার শোনা গেল। এবার সে আমাকে কিছু বলছে না, সে ডাকছে, খুব কর্কশ আর আদরে গলায় ডাকলো, কালু, এই কালু। ডাকটার মধ্যে এমন একটা টান ছিল যা জীবিত মানুষের গলায় থাকে না। মনে হলো কবর থেকে উঠে এসে কেউ তার প্রিয় পোষ্যকে ডাকছে। যে মাত্র অ্যাম্বুলেন্সের পেছন থেকে কালো বলে আওয়াজ এলো, সাথে সাথে আমার জানালার পাশে দৌড়াতে থাকা কুকুরটা বিকট শব্দে ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠল। সেই ডাক সাধারণ কুকুরের ডাকের মতো ছিল না। মনে হচ্ছিল যেন কোনো বন্য পশু বা সিংহ গর্জন করছে। সে গর্জনে আমার গাড়ির কাঁচগুলো ঝনঝন করে উঠল। লাশের ঘরের সেই উন্মাদ হাসি, কালো নামের সেই অদ্ভুত ডাক, আর বাইরের কুকুরের এই পৈশাসিক গর্জন, সব মিলিয়ে এক অসহনীয় পরিবেশ তৈরি হলো। মনে হলো নরকের দরজা খুলে গেছে এবং আমি তার মাঝখান দিয়ে গাড়ি চালাচ্ছি। আমি তখন আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমি চিৎকার করে জোরে জোরে আল্লাহর নাম নিতে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করলাম। আমার গলা চিরে আওয়াজ বের হচ্ছিল। মনে হচ্ছিল আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি শুধু জানতাম আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে, যে করে হোক স্থান ত্যাগ করতে হবে। পেছনের ওই খারাপ জিনিস বা লাশটা যেই হোক, সে চাইছে আমি গাড়ি থামাই। সে আমাকে ভয় দেখিয়ে থামতে বাধ্য করতে চাইছে, কিন্তু আমি থামবো না। থামলে আমার শেষ। ঘামে আমার পুরো শরীর ভেজে গেছে, অথচ বাইরে কনকনে শীত। আমার সোয়েটারটা গায়ের সাথে লেপটে গেছে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ির সর্বোচ্চ গতি তুললাম। স্পিডোমিটারের কাঁটা ১০০ ছাড়িয়ে গেল। রাস্তা আঁকাবাঁকা ছিল, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারত, গাড়ি খাদে পড়ে যেতে পারত। কিন্তু তখন অ্যাক্সিডেন্টের ভয়ের চেয়েও ওই অদৃশ্য শক্তির ভয় আমাকে বেশি গ্রাস করছিল। আমি শুধু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর কানে বাজছিল সেই জঘন্য হাসি আর কুকুরের চিৎকার। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল এক একটা ঘন্টার সমান। মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না, এই রাস্তা আর ফুরাবে না। আমি শুধু চাইছিলাম আলোর দেখা পেতে, মানুষের দেখা পেতে। এভাবে আল্লাহর নাম নিতে নিতে এবং ভয়ের আধমরা হয়ে কতক্ষণ গাড়ি চালিয়েছি আমার খেয়াল নেই। সময়ের জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ দেখলাম দূরে লোকালয়ের আলো দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে দু একটা ছোট দোকান আর ল্যাম্পপোস্টের আলো। গ্রামের কাছাকাছি আসতেই আমি খেয়াল করলাম পেছনের সে বিভৎস হাসির শব্দ
আর কালো ডাকটা হঠাৎ করে থেমে গেল, যেন সুইচ টিপে কেউ রেডিও বন্ধ করে দিল। এক মুহূর্ত আগেও যেখানে নরক গুলজার ছিল, এখন সেখানে পিনপতন নীরবতা। সাহস করে বাম পাশের জানালায় তাকালাম। কুকুরটাও নেই, নেই সেই জ্বলন্ত চোখ, নেই সেই ছায়া। যেন ভোজবাজির মতো সব মিলিয়ে গেল। গ্রামের মসজিদের মিনার দেখা যাচ্ছে। ফজরে আজান হয়তো কিছুক্ষণের মধ্যেই দেবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আলোর দেখা পেয়ে আমার ধারে প্রাণ ফিরে এলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যদিও বুকের ধরফরানি তখনও কমেনি। নির্দিষ্ট ঠিকানায় যখন পৌঁছালাম তখন লাশের বাড়ির লোকজন বাইরে অপেক্ষা করছিল। বাড়ির সামনে একটা জটলা। আমি গাড়ি থামালাম। শরীরটা তখন অবশ হয়ে আছে, হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে। কোনো মতে দরজা খুলে নামলাম। বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে দিল। তারা লাশ নামানোর ব্যবস্থা করলো। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। আমার পা তখনও কাঁপছে। একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। লাশটা যখন স্ট্রেচার থেকে নামিয়ে খাটিয়ায় তোলা হলো, তখন লাশের মুখের কাপড়টা একটু সরে গিয়েছিল। আমি দেখলাম খুব শান্ত একজন মানুষের মুখ। মৃত্যুর পরেও মুখে একটা প্রশান্তির ছাপ। চোখ দুটো বন্ধ, কিন্তু এই মুখটা দেখেই আমার মনে পড়ে গেল সেই বিভৎস হাসির কথা। এই লোকটাই কি হাসছিল, নাকি এর রূপ ধরে অন্য কেউ? আমার শরীরটা আবার গলিয়ে উঠল। লাশটা পরিবারের হাতে বুঝিয়ে দেওয়ার সময় আমার মনের ভেতর কৌতূহলটা এতটাই প্রবল হলো যে আমি চুপ থাকতে পারলাম না। লাশের এক ভাই, যিনি বয়স্ক দাড়িওয়ালা মানুষ, তিনি আমার হাতে ভাড়ার টাকাটা গুঁজে দিচ্ছিলেন। আমি একটু ইতস্তত করে তাকে জিজ্ঞাসা করলাম, চাচা, একটা কথা ছিল, কিছু মনে করবেন না। আপনারা কি কোনো কুকুর পালতেন? আমার এই অদ্ভুত প্রশ্ন শুনে লোকটা একটু অবাক হলেন। শোকের মধ্যেও তিনি আমার দিকে চোখ তুলে তাকালেন। আশেপাশের দু একজনও আমার দিকে তাকালো। তারপর লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আপনি ঠিকই ধরেছেন। আপনি যার লাশ বহন করে আনলেন, অর্থাৎ আমার এই ছোট ভাই, ও একটা কালো রঙের কুকুর পালত। কুকুরটাকেও নিজের সন্তানের মতো ভালোবাসত। ওটার সাথেই থাকতো, ওটার সাথেই খেত। কুকুরটার নাম ছিল কালু। কালু নামটা শোনা মাত্রই আমার মাথাটা ভৌ করে ঘুরে উঠল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম না। মনে হলো এখনই পড়ে যাব। লোকটা বলতে থাকলেন, আমার ভাইয়ের মারা যাওয়ার মাত্র সপ্তাহখানেক আগে কুকুরটা হঠাৎ করে মারা যায়, অজ্ঞাত কোনো কারণে। ওই কুকুরটা মারা যাওয়ার পর থেকে ভাই আমার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। শোকে পাথর হয়ে গিয়েছিল। সারাদিন কালো কালো করত। আর সেই শোকে এই সপ্তাহখানেকের ব্যবধানে আজ আমার ভাইও চলে গেল। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আমার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠল। কালো কুকুর, হাসির শব্দ, আর সেই ডাক। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু বাবা, আপনি তো বাইরের মানুষ, আপনি কুকুরটার কথা বা তার নাম জানলেন কিভাবে? কেউ কি বলেছে? আমি কি উত্তর দেব? আমি কি বলবো যে সারা রাস্তা আপনার মৃত ভাই তার মরা কুকুরকে ডাকছিল, আর সেই কুকুর আমার গাড়ির সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছিল? আমার এই কথা কেউ বিশ্বাস করবে না, উল্টো আমাকে পাগল ভাববে, হয়তো মারধরও করতে পারে। তাই আমি কোনো রকমের ঢোক গেলে বললাম, না, মানে এমনি মনে হলো, তাই জিজ্ঞাসা করলাম। আসলে কিছু না, আমার আবার তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি দ্রুত টাকাটা নিয়ে গাড়িতে উঠে পড়লাম। আমার আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস ছিল না। ফেরার পথে আমি আর একা ফিরতে চাইছিলাম না, কিন্তু উপায় ছিল না। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। ফেরার পুরো রাস্তা জুড়ে আমার মনে হলো পেছনের সিটে কেউ একজন বসে আছে। আমার মনে হলো সেই কালো কুকুরটা এখনো আমার গাড়ির পেছনে দৌড়াচ্ছে। আমি লুকিং গ্লাসে আর একবারও তাকাইনি। একটানা গাড়ি চালিয়ে শহরে ফিরে এলাম। বাড়িতে ফিরে আমি প্রচন্ড জ্বর নিয়ে বিছানায় পড়লাম। সেই জ্বর ছিল ভয়ের জ্বর। ঘুমানোর চেষ্টা করলেই কানে সেই কালো ডাক আর অট্টহাসি বেজে উঠত। প্রিয় লিসেনার্স, এই পুকুরটিতে যখন ভৌতিক ঘটনা শুরু হয় সময়টা ছিল 1992 সাল। এই পুকুরের কয়েকটি বিষয়ে ঘটনা শুরুর আগে আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, এই পুকুরটি স্থানীয়ভাবে দাসের পুকুর নামে পরিচিত। কারণ হচ্ছে, ওই পুকুরের পার্শ্ববর্তী গ্রামে যে হিন্দু সম্প্রদায় আছে তাদের বংশ দাস। তারা অনেকদিন ধরে ধোপার কাজের সাথে জড়িত আছেন। আর যখন এটি খোঁড়া হয় অনেকদিন আগে, তখন আশেপাশে কোনো পুকুর ছিল না। বেশ কয়েকটি বিষয়কে উদ্দেশ্য করে পুকুরটি খোঁড়া হয়। এটা যে শুধু হিন্দুরা খুঁড়েছে তা না, এখানে মুসলিমরাও এই পুকুর খোঁড়ার সাথে জড়িত ছিল। কারণ হচ্ছে আশেপাশে পুকুর কম থাকা,
গবাদি পশুর গোসল করানোর জন্য এবং নিজেদের গোসল করার জন্য পুকুরের প্রয়োজনীয়তা, ধোপা সম্প্রদায় যারা দাস যারা আছেন তাদের কাপড় ধোয়া, বিভিন্ন কারণে এই পুকুরটির প্রয়োজনীয়তা দেখা দেয়। আরো একটা প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে যখন হিন্দু সম্প্রদায়ের লোকদের বিভিন্ন পূজার সময়টা হতো, ওই পূজার যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো পূজার শেষে এই পুকুরে ডুবিয়ে ফেলা হতো। এভাবেই দীর্ঘদিন ধরে এই কাজটি চলে আসছে। হিন্দু মুসলিম সবাই এই পুকুরে তারা তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা সেটা কাজ করে আর কি। পুকুরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি শ্মশান। এটা অনেক আগে থেকে এই শ্মশানটি ছিল। তো লিসেনার্স, 1992 সাল থেকে যখন ঘটনার সূত্রপাত হয়, সূত্রপাতটি ছিল এমন। স্থানীয় একজন ব্যক্তি, উনি শখ করে একটি ঘোড়া কেনেন। ঘোড়া কেনার পর ঘোড়াটিকে গোসল করানোর জন্য উনি দিনের বেলা কোন একটি সময়, এটা নির্দিষ্ট করে আসলে বলতে পারে নাই আমাকে, যে কোন একটি সময়ে ওই ঘোড়াটিকে পুকুরে নামিয়ে আনেন। পুকুরে নামিয়ে আনার পর ঘোড়াটিকে যখন তিনি গোসল করাচ্ছিলেন, গোসল কিছুটা করানো হয়েছে, হঠাৎ ঘোড়াটি জোরে চিৎকার করে লাফ দিয়ে ওই পুকুর থেকে বের হয়ে যায় এবং উপরে চলে যায় এবং ছুটতে ছুটতে মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, ঠিক পরের দিনই আর কি, তার দুটো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমন ভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো, সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না। আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে। এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার, ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। প্রতিদিনের মতো দুপুর বেলা নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসতো। বাচ্চাদের একটা গ্রুপ ছিল, তারা প্রতিদিন একসাথে গোসল করতে আসতো, বা গোসল করে একসাথে আবার বাড়িতে চলে যেত। এই নূপুর তার বন্ধু বান্ধবদের সাথে গোসল করতে আসে এবং গোসলের পরে সে আর বাড়িতে ফিরে যায় না। এখন বাড়ির লোকজন যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, তখন নূপুরকে খুঁজতে বের হয়। নূপুর যাদের সাথে রেগুলার পুকুরে যায়, তাদের বাড়িতে যায়। তারা সবাই বলে, হ্যাঁ, নূপুর তো আমাদের সাথে গোসল করছিল, কিন্তু সে কি উঠে এসেছে কিনা এটা তো আমরা খেয়াল করি নাই। চতুর্দিকে খোঁজা হয়, পুকুরে সবাই নামে, জাল ফেলা হয়। এখানে বলে রাখা ভালো, পুকুরটি কিন্তু অনেক গভীর।
এবং যত খরাই হোক না কেন ওই পুকুরে এত পরিমাণ পানি থাকে যে মোটামুটি 2 জন মানুষ অনায়াসে তলিয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত। তো যাই হোক, নূপুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুরে জাল ফেলা হয়, ডুবুরি নামানো হয়, তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে 2 দিন পার হয়ে যায়, নূপুরকে আর খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর সকালবেলা নূপুরকে পাওয়া যায়। নূপুরকে পাওয়া যায় ঠিক পুকুরের দক্ষিণ পাশে যে শ্মশান ঘাটটি রয়েছে, এই শ্মশানের ঠিক যেই জায়গাটিতে মানুষকে পোড়ানো হতো, ঠিক সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল, সবার ছিল সেই প্রশ্ন। সবাই সে বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক 1 দিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবারের বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি। কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। একই রকম ভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় 1 দিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল। তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলো তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছিলেন না। 4বার ঘটে একটি ভিন্ন ধরনের ঘটনা। ওই গ্রামের মুসলিম পাড়ার একটি বাড়িতে একটি বাচ্চা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সে রাতের বেলা ওয়াশরুমে যাবে। আপনারা তো জানেন যে গ্রামের ওয়াশরুম গুলো বাসার থেকে বাইরে থাকে। তো আব্দুল্লাহ যখন ওয়াশরুমে যাবে, তখন রাতের বেলা তার পিতামাতাকে ডাকে। ওনারা 2জন গভীর ঘুমে ছিলেন। তখন তার বাবা একটা টর্চ লাইট হাতে দিয়ে, আব্দুল্লাহ কিন্তু খুব ছোট ছিল না, তার বয়স 12-13 ছিল, তো হাতে একটা টর্চ লাইট দিয়ে বললো তুমি একাই যাও। আর যেহেতু এটা মাঝে মাঝে সে একাই যেতে পারতো, এই জন্য পিতামাতা আসলে ওইভাবে তার সাথে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। বাইরে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। তো আব্দুল্লাহ টর্চ লাইট নিয়ে সে ওয়াশরুমে যায়, কিন্তু দীর্ঘ সময় ধরেও সে ফিরে আসছে না। তখন তার বাবা, উনি কিন্তু তার মা ঘুমে থাকলেও ওনার মানে আব্দুল্লাহর বাবা একটু সজাগ ছিলেন। উনি চিন্তা করছিলেন যে ছেলেটা আসুক, তারপরে দরজাটা লাগিয়ে তারপর ঘুমিয়ে যাব। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য উনি আসলে ওইভাবে, ওনার বাসায় ছাতাও ছিল একটা, এই জন্য আসলে উনি বাইরে ওই সময় যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। যখন দীর্ঘ সময় হয়ে যাচ্ছিল, আব্দুল্লাহ যখন ফিরে আসছিল না, তখন উনি চিন্তা করে কি ব্যাপারে, এতক্ষণ তো থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর
উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রে তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘরের থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে? তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল। তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানবাকৃতির কোন একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে। এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আব্দুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী ছিল। তখন তারা দূর থেকে দেখছিল শ্মশানে যে জায়গাটাতে মানুষ পোড়ানো হয়, সেখানে কোন একটা বাচ্চার ওই চাঁদের আলোতে মনে হচ্ছিল, খুব বেশি দূর তো না, পুকুরের ঠিক দক্ষিণ পাশেই আর কি, কিন্তু যতটুকু দূর তারা কাছে যাওয়ার আগে যতটুকু দূর থেকে দেখছিল, তাদের ভাষ্য অনুযায়ী মনে হচ্ছিল কোনো একটা বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে ওখানে শোয়ানো হচ্ছে এবং চারদিকে বড় বড় আকৃতির 10-12 জন মানুষ, তাদের ছায়া দেখা যাচ্ছে। গ্রামের ওই সময় সবাই ওই শ্মশানের দিকে ছুটতে থাকে, গিয়ে দেখে আব্দুল্লাহ সেখানে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারা আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ জীবিত ছিল, তাকে হয়তোবা তখনও মারতে পারেনি। আব্দুল্লাহকে চিকিৎসা করে সুস্থ করা হয়, তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি ঘটেছিল, কিছু মনে আছে? তখন আব্দুল্লাহ বলছিল সে যখন ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমের বাইরে সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল যে কোনো একজন খুবই ক্ষুধার্ত কোন এক মানুষ, শরীরের জোর না থাকলে যেভাবে কথা বলে, খুব দুর্বল আকৃতিতে কথা বলছে এবং কান্নাকাটি করছে। আবার কখনো অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ সে শুনেছে, এরকমই আব্দুল্লাহ বলেছে। যখন আব্দুল্লাহ ভয় পেয়ে দ্রুত ওয়াশরুমের কাজ সেরে বের হয়েছে, বের হওয়ার পর তার সামনে ভয়ঙ্কর কালো আকৃতির একটি ছায়ামূর্তি সে দেখতে পায়। এরপরে আব্দুল্লাহর আর কিছু মনে নেই। গ্রামে এই ধরনের অদ্ভুত ঘটনা, স্পেশালি বাচ্চাদের সাথে যখন এই ধরনের ঘটনা ঘটছিল, 3টা বাচ্চা অলরেডি মারা গেল, আব্দুল্লাহ কোনো মতে জীবিত ছিল। তখন গ্রামের লোকজন চিন্তা করে যে একজন ভালো হুজুরের শরণাপন্ন অবশ্যই হতে হবে, তা না হলে এই ধরনের বাচ্চা মিসিং হয়ে যাবে বা মারা যাবে, এটা কেন? এটা তো সমাধান করার দরকার। তখন গ্রামের হিন্দু মুসলিম তারা সবাই এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে পরিচিত একজন হুজুরের কাছে যান। তখন হুজুর উনি বলেন যে আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে, আমি বলবো যে আসলে কেন এরকমটা হচ্ছে। 1 সপ্তাহ পর হুজুর বলেন যে তোমাদের এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভালোই ছিল, অনেকদিন ধরে তোমরা কাজ করছিল, সবার উপকারে লাগছিল। হঠাৎ করে এই পুকুরে কিছু
জিনদের আবির্ভাব ঘটেছে। এই জিনগুলো হিন্দুও না, মুসলিমও না। এরা চায় না যে কেউ এই পুকুরে গরু ছাগল গোসল করাক বা কোনো গবাদি পশু গোসল করাক, আর কোনো মূর্তি এই পুকুরে ডুবানো হোক। এটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই কাজগুলি অন্য পুকুরে করাতে। এই জন্য তারা এই পুকুরের মধ্যে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, এবং তারা এই পুকুরেই থাকবে, এখান থেকে যাবে না। এবং হঠাৎ করেই তারা এখানে এসে আস্তানা গেড়েছে। উনি যখন এই বিষয়টি বলেন, ওই সময় ওনার সামনে যে হিন্দু মুসলিমরা ছিলেন তারা সবাই বিষয়টা বিশ্বাস করে এবং মেনে নেয়। সমস্যা হলো যখন তারা যে যার বাড়িতে ফিরে যান এবং এই বিষয়টা জানান, তো হিন্দু পাড়া থেকে তারা এই বিষয়টাতে আপত্তি তোলেন। কারণ হিন্দুরা বলতে থাকেন, যেহেতু একজন মুসলিম ইমাম সাহেব এই বিষয়টা বলেছে, উনি হয়তোবা চাচ্ছেন না যে হিন্দুরা এখানে থাকুক, তারা এখান থেকে চলে যাক, যাতে করে মুসলমানরা হিন্দুদের জায়গা দখল করতে পারে। এই ধরনের একটা সমালোচনা হিন্দু পাড়ায় ছড়িয়ে পড়ে, এবং তারা বলে যে এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এটা মুসলমানরা ইচ্ছা করে এটা করেছে, এটা উদ্দেশ্য প্রণোদিত, আমরা এটা মানি না। তখন হিন্দুরা কি করে, ওনারা আবার বেশ কয়েকজন মিলে ওনাদের ধর্মের একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে তান্ত্রিক এক বাক্যে বলে দেন, আসলে ওই ইমাম সাহেব উনি লোক ভালো না, একটা ভণ্ড, উনি ইচ্ছা করে তোমাদেরকে যাতে এখান থেকে তাড়ানো যায় এই জন্য এই বিষয়টি বলেছেন। আসলে এরকম কিছুই নাই। কিন্তু ওর মধ্যে থাকা বেশ কয়েকজন যারা একটু বুঝমান আছেন তারা বলে, তাহলে কিছুই যদি না থাকে তাহলে কেন মিসিং হচ্ছে? আর শুধু তো হিন্দু বাচ্চাদের সাথে যে বিষয়টা ঘটেছে এমনটা নয়, এটা তো মুসলমানদের সাথে, সবার সাথে এটা ঘটছে, কেন এমনটা হয় আর কি। তখন ওই তান্ত্রিক বলে, তাহলে আমাকে ওই পুকুরের পাশে একটু সাধনায় বসতে হবে, তার জন্য কিছু জিনিস তোমাদেরকে আনতে হবে। বলে কি জিনিস? বলে একটা জিনিস তুমি অবশ্যই লাগবে, সেটা হচ্ছে একজন হিন্দু বিধবা নারী, উনি যখন বিবাহিত ছিলেন তখন তিনি সিঁদুর ব্যবহার করতেন, ওই সিঁদুরটা ওনার কাছে আছে, এই সিঁদুরের কিছু একটা অংশ আমাকে এনে দিবা, আমি এটা দিয়ে একটু রিচুয়াল করে আমি আসলে বোঝার চেষ্টা করবো যে পুকুরে আসলে সমস্যাটা কি। তো ওনাকে ডেকে আনা হয়। ডেকে আনার পরে সেই বিষয়টা, যেহেতু ওনাদের পাড়ায় এরকম বেশ কিছু বিধবা মহিলা ছিলেন, তাদের কাছে তাদের সিঁদুর ছিল, তো তাদের একজনের কাছ থেকে সিঁদুর কালেক্ট করে তাকে দিয়ে আসা হয়, এবং রাতের বেলা তিনি সাধনায় বসেন এবং সবাইকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করেন। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান, তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে, এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা, মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন। এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি, তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের বিভিন্ন যেই বিষয়গুলো এগুলো তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেয়ার পর
তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব। কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সবকিছু করতে পারবে, গোসল করতে পারবে, মানুষরা গোসল করতে পারবে, কাপড় চোপড় ধুতে পারবে, কিন্তু স্পেসিফিক ভাবে গরু ছাগল গোসল করানো যাবে না এবং কোনো মূর্তি ডোবানো যাবে না। এই শর্ত মেনে নিয়েই নতুন পুকুর খোঁড়া হয় এবং এরপর থেকে ওই পুকুরে আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এবং অদ্ভুত ব্যাপার হলো 92 সালের আগে ওই পুকুরের পানি বিভিন্ন সময় শুকিয়ে যেত, কিন্তু 92 সালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ওই পুকুরের পানি অনেক খরা হলেও ওই পুকুরের পানি কখনো শুকায় না। স্থানীয়ভাবে সেটাকে দাসের পুকুর বলা হয়। এটি লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া গ্রামেই অবস্থিত। যারা ওই গ্রামের যদি কোনো লিসেনার আমার এই গল্প শুনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার সত্যতা সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শফিউল লিখেছেন তার তো অভ্যাস নিজের, সেটা টেক্সটেও লিখেছেন যে তার ঘোড়া এরকম তিনি প্রায়ই তাদের নৌকা আছে, পারিবারিক নৌকা, সেটা নিয়ে তিনি বেরিয়ে যান, তিনি খালে যান, খাল দিয়ে সামনে চলেন এবং অন্ধকারে বেশ লাগে, বিশেষ করে জ্যোৎস্না রাতে নাকি বেশ লাগে দেখতে, এমনকি বৃষ্টির রাতেও আলাদা একটা ফিল পাওয়া যায়, বড় বড় ঢেউ ওঠে কিন্তু ফিলটা অন্যরকম। তো এরকম আরো কিছু মানুষ আছে যাদের এই ধরনের অভ্যাস আছে, তারা এরকম করেন। তো শফিউল এরকম বন্ধুদের সাথে আড্ডায় মাঝে মাঝে তারা বন্ধুরা বেরোয়, 2-4 জন মিলে যান, ঘুরে আসেন, এরকম খাল বেয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত যান। তো একবার তার বন্ধুদের সাথে এরকম আড্ডা বসে, এই নৌকায় বসেই তাদের চাঁদনি রাত ছিল এবং তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ঘটনা বলেন। তো শফিউল তার এক বন্ধু পারভেজের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন এবং পারভেজ তাদের এক দুঃসম্পর্কের চাচার সাথে ঘটনা শেয়ার করেছেন সেদিনকার আড্ডায়। তো সেই চাচার নাম ছিল সবুজ এবং তিনি ছিলেন পেশায় একজন কৃষিজীবী। তিনি কৃষিকাজ করতেন এবং থাকতেন সেই চরাঞ্চলে। তার যে এলাকা, তার যে বসত ভিটা, মানে তিনি তো থাকতেন তার বাবার বসত ভিটায়, সেটার আশেপাশে বিস্তীর্ণ জায়গা, শুধু খোলামেলা এবং অনেক ফসলের বিশাল মাঠ। তো দেখা যেত যে তাদের নিজের জমি জমাই অনেক দূর এবং তারপরে আরো মানুষের জমি জমা আছে। মোটামুটি ওখানে একটা বসত ভিটার থেকে আরেকটা বসত ভিটার দূরত্ব অনেক বেশি, এক উঠোন থেকে বের হলে আরেকটা উঠোন অনেক দূরে দেখা যায়, মানে বিশাল বিস্তীর্ণ প্রান্তর। এবং এর মাঝে অনেক জমি আছে যেগুলো চাষাবাদও হয়নি। তো এই চাষাবাদগুলো ছিল এরকম, তারা নিজের জমিতে চাষ করত এবং বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে অন্যের জমিতেও যে প্রয়োজন হতো, যার লোক বেশি আছে তিনি তাদেরকে দিতেন, তাদের মধ্যে মানে এগুলো কন্ট্রাক্ট হতো টাকা পয়সার জন্য। তো সবুজ এই কন্ট্রাক্টে যেতেন মাঝে মাঝে, মানে তার বাবা যখন কন্ট্রাক্ট পেতেন এবং তারা যেতেন, তাদের জমিতেও হেল্প করতে আসতো, তারাও যেতেন। তো এরকম এক সময় তাদের ওইখানে বিশাল এক চরের ওইখানে তাদের হলো, তাদের জমি জমার কিছু বেরোলো আর কি। ওই যে তারা মেপে টেপে নেয় যে এখানে তাদের চর উঠছে, চরের এখানে তাদের জায়গা আছে ইত্যাদি ইত্যাদি। তো নতুন চর, নতুন জায়গা বের হয়েছে, এগুলো হিসাব টিসাব করলেন সবুজের আব্বা সবুজকে নিয়ে এবং মোটামুটি সেখানে আরো অনেক মানুষের সাথে মিলেমিশে তারা একটা মানে ব্যবস্থা করলেন যে এই জায়গাটা এরকম হবে, এখানে এটা করবো, এখানে ওইটা করবো, এবং একটা অংশ গেল পশু পালনের জন্য। তো যাই হোক, তাদের সবার সাথে কম্বাইন্ড নিয়ে আলোচনা হলো যে এই জায়গায় অমুকের ছেলেরা আসবে, তারা মিলে কাজ করবে আরো লোকজন নিয়ে। আর এই পশুপালনের ব্যাপারটাও যে যার যার কয়টা এখানে পশু থাকবে পালনের জন্য তাদের সবাই হিসাব করে রাখা হবে। যাই হোক, টোটালি এটা একটা কম্বাইন্ডলি ওয়ার্ক হলো। এই নতুন চরের ওইখানে যাদের জমি হয়েছে তারা মিলেমিশে কাজটা করবেন, ফাঁকা জায়গা। এবং সেখানে ওরকম একটা গোয়াল ঘরের মতো তৈরি করা হলো তো পশু রাখার জন্য, আর একটা ছোট্ট ঘর তৈরি করা হলো যেখানে যারা কাজ করবেন তাদের মধ্যে 2 জন মানুষ পাহারা থাকবেন, কারণ পশুগুলো থাকবে, ফসলের চাষ হবে। তো একবার দায়িত্ব পড়লো হচ্ছে সবুজের সেখানে যাওয়ার, মানে তাদের পরিবার থেকে সবুজের দায়িত্ব পড়লো এবং তিনি তার বাবার কথায় ওখানে গেলেন। সবুজ অনেক সাহসী ছিলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন না, খোলা প্রান্তর। এবং তিনি ওখানে এই চরটা নতুন উঠছে, কিন্তু এই চরটা নিয়ে অনেক কথা শুনছেন তিনি তার বন্ধুদের কাছে বা আরো কিছু বয়স্ক মানুষের কাছে, যে ওই চরটা নাকি ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে ওই চরের ওই পাশে একটা জঙ্গল আছে, বেশ
একটা খালের মতো, ওই খালের ওই পারে একটা চিকন খাল, খালটা পার হয়ে গেলে ওইটা আবার অনেক আগের থেকে জেগে আছে, কিন্তু ওইখানে ওই যে জঙ্গল বন বা ওইখানে যেই হয়েছে ওই জায়গাতে মানুষ যায় না। কেন যায় না? মানুষ ভয় পায়। কারণ কি, ওখানে নাকি একটা বাসা ছিল, সেই জায়গায় একজন মানুষ বসবাস করতেন, তিনি প্রতিপত্তিশালী ছিলেন, বেশ অর্থবিত্ত ছিল তার ওখানে। তো একবার নাকি তার বাড়িতে ডাকাত পড়ার পর তাদের পুরো পরিবারকে ওখানেই শেষ করে দেয় সবাই। শেষ করে দেওয়ার পর থেকে ওই বাড়ি অনেকদিন পড়েছিল। মানুষজন, গ্রামের মানুষজন অনেকে গেছে সেখানে, যেহেতু অনেকের সাথে উনি পরিচিত ছিলেন, বেশ প্রভাবশালী মানুষ ছিলেন। তো গিয়ে ওই বাড়িতে অনেকে দেখছেন, আবার অনেকে নিয়ে গেছেন জিনিসপত্র। এটা যেটা হয় আর কি, যে একটা জায়গা দেখতে গিয়ে অনেকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন। একটা সময় জায়গাটা পরিত্যক্ত হয় এবং ওই যে প্রতিপত্তিশালী মানুষটা ছিলেন তার পরিবারের মানুষরাও ওই জায়গার আর ডিস্ট্রিবিউশন করেন নাই। তারা শহরে থাকতেন, তারা ডিস্ট্রিবিউশন করেন নাই। মোট কথা ওইটা একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে এবং ওই জায়গাটার আশেপাশে বেশ গাছগাছালি জন্মায় গেছে, আগাছা জন্মায় গেছে অন্যরকম। তো ওইটা কিন্তু ওই নতুন যে চর জাগছে তার খুব কাছেই একটা ছোট খালের মতো আছে, খালের ওই পাশে। তো ওইটা নিয়ে অনেক কথা। এবং এই যে এই চরটা যখন জাগতেছিল, এখানে যখন ধীরে ধীরে মানে চর জেগে উঠতেছে, তখনই নাকি মানুষ অনেকে বলতো যে এই চরের মধ্যে মহিলা কাঁদতে দেখছে, বসে বসে কাঁদতেছে চরের মধ্যে খোলা, মানে যখন মানে চর তো আর এইভাবে জাগে না হঠাৎ করে পুরোটা, যে অংশটা শুকনো ওখানে নাকি মানুষ দেখছে রাতের বেলা, দূরে যারা মাছ ধরতো তারা দেখছে যে এখানে মাঝখানে বসে এক মহিলা কাঁদতেছে, এটা সাদা শাড়ি পরা, মাথা নিচু করে দুই হাঁটুর মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। তো ওরা মানে প্রচন্ড ভয় পাইছে দেখে যে এখানে এরকম একটা মেয়ে মানুষের গভীর রাতে আসবে কিভাবে। তো যাই হোক, এইসব ঘটনা কিন্তু সবুজ শুনছেন এবং সবুজ শুনে চিন্তা করছেন যেটা কোনো ব্যাপার না, আমি যাই, আমার সাহস আছে। তো তিনি গেলেন তাদের পরিবারের পক্ষ থেকে। তো যেদিন তার প্রথম কাজ পড়ছে, তিনি ওই দুপুরের পরে বিকালের দিকে চলে গেছেন ওইখানে। তো তাদের বাসার নৌকা যেটা, সেটা নিয়েই তিনি গেছেন বাইতে বাইতে, যে ওখানে ঠেকছেন, ঠেকে তার নৌকা বাঁধলেন। বেঁধে দেখতেছেন যে এখানে আরো নৌকা আছে, আরো দুইটা নৌকা বাঁধা আছে। একটা সম্ভবত মালপত্র টানাটানোর জন্য, এটা একটু বড়, আর আরেকটা ছোট হচ্ছে এখানে যে আরেকজন আছে অন্য পরিবারে এখানে। তো তিনি হেঁটে গেলেন, যে দেখতেছেন যে ওখানে ওই দুজন বসে বসে কথা বলতেছে, ওই যে ঘর তৈরি করছে থাকার জন্য। বেশ সুন্দর বাতাস, বিকেলের চরের বাতাস আসতেছে, বেশ সুন্দর, গা জোড়ায় গেল। আর দূরে চাষাবাদ হয়েছে, যে ফসলের মাঠ থেকে মানে একদম ফসলের ক্ষেতটা একদম ঢেউয়ের মতো দুলতেছে, এরকম সুন্দর, একেবারে সোনা রাঙা রোদ পড়ছে এখানে, অসাধারণ লাগতেছে। তো সবুজের কাছে খুব ভালো লাগলো যে বাহ, সুন্দর তো, কয়েকদিন থাকলাম, কাজ করলাম, ভালোই তো। তো তিনি তাদের সাথে হাত নাড়লেন, তারাও দেখছে, বোঝে কি অবস্থা ভাই, কেমন আছেন। তো এসে গল্প গুজব হইলো, বললো যে কি করছেন কাজ, এসে বললো যে এই ওইখান থেকে এই নিয়ে গেছে, যে ওইখানে আসেন দেখায় আপনারে। নিয়ে গেল তাকে নিয়ে যে সেখানকার গোয়ালের সেই গরু টুরু যা ছিল এগুলো দেখালো, বললো কাউন্ট দিল, সেও কাউন্টের মধ্যে থাকলো, বললো যে এই তো ঠিক আছে, তো আমাদের হিসাব ঠিক আছে। বলে হ্যাঁ, এই তো, আর কি করার, বলে আর তো কিছু করার নাই রে ভাই, কালকে সকালে রাত্রে আমরা ভাত রান্না করে খাবো, ভর্তা করে, মানে তারা খাবারের মেনু চিন্তা করলো, রাত্রে খাবো, রাত্রে ঘুমায় যাবো, কালকে সকালে কাজ। বলে ওই দিকে যে মানে যেখানে যেই জমিটাতে কাজ করতে হবে পরের দিন, সেটা ওই পাশে জমি প্রিপেয়ার করতে হবে, ওইটা ওখানে বীজ বপন হবে আর কি এই সময়। তো যাই হোক, গল্প গুজব করতে করতে তাদের সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা কেটে গেল, রাত হয়েছে, রান্না বাড়ার আয়োজন চলতেছে। তো ভাত রান্না হচ্ছে। তো ওই যে দুইজন ছিল আর সে তিনজন, তো একজন করতেছেন রান্না বাড়া, ওখানে তো আর ইলেকট্রিসিটি নাই, ওই কুপির আলোতে, কুপি জ্বালায় কাজ করতেছে। তো সবুজ আরেকজনের সাথে বের হয়ে আসছেন, তার নাম হচ্ছে আরমান। তো আরমান আর তিনি বাইরে আসছেন, যে সবুজের একটু ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান করবেন, গল্প করবেন। তো বলতেছে যে আমরা ভিতরে থেকে কি করবো, তো রান্না করতেছে, আসেন। তো বের হয়ে আসছে, এসে গল্প করতেছে, খুব সুন্দর, আকাশে চাঁদ উঠছে, একদম জ্যোৎস্নায় চারিদিকে ছেয়ে গেছে, ফসলের মাঠের উপর জ্যোৎস্নার আলো পড়ে অন্যরকম লাগতেছে। আর এই পাশে খালের পানিতে চিকচিক করতেছে, এই পাশে নদীর পানি এসে ছলাৎ বাড়ি মারতেছে, অন্যরকম একটা পরিবেশ আর কি। তো গল্প করতে করতে তো ওই আরমান শুরু করলো, ভাই এখানে কিন্তু ভয়ের ব্যাপার আছে। মানে বলে কালকে রাত্রে কিন্তু আমরা কেমন শব্দ পাইছি। বলে কিভাবে? মনে হলো মানে মেয়ে মানুষ কাঁদতেছে। তো সবুজ তখন আরে ধুর বাদ দেন এগুলো বলে আমরা ভয় দেখানোর চেষ্টা করেন না, আমি অনেক শুনছি এই কান্নার শব্দ, আমিও মানুষের কাছে শুনছি যে এখানে এরকম কান্নার শব্দ আসে, কে বলে কান্দে। না ভাই সত্যি শুনছি, আমার মধ্যে সত্যি শুনছি। মানে আপনি বিশ্বাস করেন, কিরিয়া কেটে বলতেছি, শুনছি, আমি শব্দ শুনছি এখানে। তো সবুজ ওই আরমানের বলার ভঙ্গিতে একটু হয়ে গেল, বলো যে কোথায়? রাত্রেবেলা মানে সেই আরমান এবং তার সব সঙ্গী দুইজন, ওই সময় দুইজনই ছিল,
তো তারা দুজনই ঘুমানোর প্রিপারেশন নিছে। তো তাদের যে এখানে ঘর করা সেটার মধ্যে আসলে পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট নাই। তারা ওই মাটির উপরে খড় ফেলে তার উপরে যে শীতল পাটির মতো বিছানো আর কি, সেটার মধ্যে নিজেদের মতো বিছনা করে নিছে। তো ওই রুমে চাইলে 4 জন থাকতে পারে। তো তখন তারা 2 জনই ছিল, এই সবুজ আসাতে আজকে 3 জন হলো। তো 2 জন 2 পাশে তাদের বিছানা করছে, বেশ আরামদায়ক। হ্যাঁ, মানে খুব সুন্দর, মানে নিচে খড় দেওয়াতে বেশ আরামদায়ক হয়ে গেছে। তো শুয়ে 2 জন গল্প করতেছে, বিভিন্ন গল্প। তাদের একটা হ্যারিকেন ছিল, হ্যারিকেনটাকে একদম ডিম করে দিয়েছে, ঘুমানোর আগে নিভাই দিবে, এখন গল্প করতেছে 2 জন। তো হঠাৎ করে আরমানের সাথে যে সঙ্গী সে বলতেছে যে ভাই কেন একটা শব্দ পাচ্ছেন? আরমান বলে কি শব্দ? ওই দেখেন দূর থেকে একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে কোথায়, এটা কি মানে কুকুর কান্দে নাকি? বলছে না, কুকুরের কান্নার মতো তো লাগতেছে না। কান পেতে বলতেছে আর কি আরমান, তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা কান্নার শব্দ, মানে মানুষ যেভাবে কাঁদে, ফুপায় ফুপায় কেঁদে কেঁদে উঠে এরকম। অনেকক্ষণ 2 জনই চুপচাপ শুনতেছে, বলে চুপ থাক চুপ থাক। তো তখন আরমান বলল যে এখানে অনেক খারাপ কথা আছে রে। তখন তার সঙ্গী আবার আরমানের থেকে সাহসী, তিনি বলছেন যে চলেন যাই দেখে আসি বাইরে কি অবস্থা। আরমান তার সঙ্গীকে বলে যে না, বাইরে যাওয়া লাগবে না, চুপচাপ শুয়ে থাক, এখানে শুনছি যে এখানে এরকম খারাপ জিনিস আছে, এরকম খোলা চর, শুধু 2 জন মানুষ আমরা, আমাদের এসব দেখা দেখির দরকার নেই। তো তার সঙ্গে বলে যে ভাই একটু দেখিয়ে দিতে। বলে না, কোনো দেখা দেখি লাগবে না, তুই হারিকেনটা কমায় দিয়ে নিভাই দিয়ে শুয়ে পড়। তাই বলে মানে তিনি বলে হারিকেন নিভা তাড়াতাড়ি। তো তার সঙ্গী হারিকেন নিভায় এবং আরমানরা শুয়ে পড়ে 2 জনই। এবং শুয়ে সারা রাত মানে অনেকক্ষণ আরমানের নাকি ঘুম আসে নাই, সে নাকি শুনছে যে এরকম কান্নার শব্দ। এবং খুবই আশ্চর্য যে এই কান্নার শব্দটা নাকি অনেকটা 3Dর মতো, মানে একবার মনে হচ্ছে দূরে, একবার মনে হচ্ছে তাদের কাছে। এবং মানে যখন নাকি ঘুমায় যায় তার আগে দিয়ে মানে মনে হচ্ছিল যে তাদের যে ঘরটা, সেই ঘরের একদম পাশ থেকেই নাকি শব্দ আসতেছে। তো এই শব্দ মানে বেশ অন্যরকম ছিল এবং বেশ ভয়ের। এগুলো শোনার পরে সবুজ বলে যে ভাই এই চর নিয়ে আমি আগেও শুনছি, আমার বন্ধু বান্ধবরা আলোচনা করে এইসব, বলে যে এখানে এরকম আসে, শুনে কান্নার শব্দ, আর কে বলে দেখছে ওইখান দিয়ে যাওয়ার সময়। যাই হোক, এটা হয়তো আপনি ওইভাবে শুনছেন, এইভাবে আপনার কানে আসছে, এছাড়া আর কিছু না। তো ওই লোক আরে না রে ভাই, আপনি দেখছেন ওই যে খাল দেখেন ওইখানে, মানে খালের ওই পারে যে চর, জানেন তো ওইখানে ঘটনা কি? বলে কি মানে কি? বলো এখানে অমকের বাড়ি ছিল আর কি। একজনের নাম বলে যে ওই যে বললাম প্রতিপত্তি এলা লোক, বলে যে তার ঘর ছিল এখানে, ওই ঘর এখনো পড়ে দিচ্ছে, ওই ঘরের ঘটনা তো জানেন। তো সবুজ বলে যে হ্যাঁ শুনছি। এই বলে যে ওইটা ওখানে কিন্তু অনেক উল্টা পাল্টা জিনিস আছে। সবুজ বলে এটাও শুনছি যে ওখানে গেলে সমস্যা আছে। তো বলে ওখানে কোনো মানুষ এখন সাহস করে যেতে পারে না, গেলে কেউ ফিরে আসে না। আরমান বলতেছে সবুজরে। সবুজ বলে এইটা কি বললেন ভাই, গেলে ফিরে আসে না মানে কই যায়? আপনি কয়জন এরকম ফিরে আসেন আমাকে হিসাব দেন। আরমানে বলছে। আনন বলে না রে ভাই, এরকম শুনছি এরকম গেলে ফিরে আসে না, আপনি আমাকে হিসাব দেন যে কে কে গেছে আর ফিরে আসে নাই। বলে সবুজ হো হো করে হাসতে থাকে। তো আরমান এই সবুজের এই হাসিতে একটু অফেন্ডেড ফিল করে, মনে করে যে তাকে নিয়ে মনে হয় মক করতেছে সবুজ, মানে তাকে নিয়ে মানে মজা করলো। তো আরমান বলে যে ভাই শুনেন, আপনার এত সাহস থাকলে আপনি ওখানে যান, আজকে রাত্রে যান। আপনি যদি ওখানে যে ঘুরে আসতে পারেন, মনে করবো আপনি বীর পুরুষ। আপনি বীর পুরুষ, আপনারা আমি এইটা টাইটেল দিয়ে দেবো যে আপনি বীর পুরুষ, আপনি এখানে গেছেন, ওখানে ঘুরে আসছেন। তো সবুজ বলতেছে এইটা কোনো ব্যাপার? এ তো কোনো ব্যাপারই না রে ভাই, চলেন ভাত খেয়ে তারপর যাবো। তো দেখা গেলো আর মানে একটু মুখটা শুকায় গেছে। সে বলে ভাত খেয়ে যাবেন? হ্যাঁ ভাত খেয়ে যাবো। থাক দরকার নেই, বাদ দেন, আপনার বীর পুরুষ টাইটেল দরকার নেই। সবুজ বলছে আরে ভাই এত কথা বলেন কে, বলছেন তো যে দেখাবো আপনার, কি অসুবিধা? এমনিও তো আমাদের ওই পাশে যে ক্ষেতটা দেখতে হবে, কাজ করবো না ওখানে, ওখানে তো যাই না এই কোনায়, চলেন আগে ভাত খেয়ে নিই। তো তাই বলে তারা ভিতরে আসে। ভিতরে এসে দেখে যে রান্না মোটামুটি হয়েছে, তারা ভর্তা ভাত খাবে রাতে। তো খাওয়া দাওয়া করলো এবং আরমান চুপ। আরমান যে এই কথা বলে ফেলছে সবুজকে এবং সবুজের চ্যালেঞ্জ নিয়ে ফেলছে, এইটাও আরমানের কাছে একটু অন্যরকম লাগতেছে, যেটা কি ভুল করলো নাকি। তো খাওয়া দাওয়া শেষ। আরমান মনে মনে ভাবতেছিল যে যাক, মানে ভুলে যাক, সবুজ যেন ব্যাপারটা মনে না রাখে, এই জিনিসটা মানে তার মনে না রাখলে ভালো। কারণ সে জানে যে সবুজ এর ক্যারেক্টার, সে একটু জানে তাদের ওই গ্রাম অঞ্চলে যে সবুজ একটু রাগচটা আর কি। সে যখন নাকি কোনো কিছু শুনে সে ওই কাজটা করে এরকম আর কি। তো তাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর দেখা গেল যে সবুজ এই হাতটা ধুইতে ধুইতে এমনি অন্যান্য গল্প করতেছে তাদের সাথে এইটা ওইটা নিয়ে। তো আরমান মনে মনে ভাবতেছে সবুজ মনে ভুলে গেছে ব্যাপারটা, বা ওইটা নিয়ে তার মাথায় নেই। তো যাই হোক, তারা ওই টুকিটাকে কথা বলতে বলতে আবার ঘরের বাইরে আসলো। দেখলো যে চাঁদের আলো আরো উজ্জ্বল হয়েছে, বেশ সুন্দর লাগতেছে, বাতাসটা একটু বেশি, দমকা দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে। তো সেই ছোট ভাই সহ বেরিয়েছে। তো সবুজ তখন বলতেছে আরমানকে যে কই আরমান, চলেন ওইদিকে যাই। তো
তো আরমানের একটু অস্বস্তি লাগছে, বলছে কি ভাই আসলেই যাবেন আপনি? বলে আসলে কি আমি আপনাকে নকল কথা বলছি? আপনি বলছেন না তো, এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য এখন যাওয়া, আমি যদি না যাই এটা আমার জন্য আসলে একটা পরাজয় হবে। আরমান বলে আরে না না, ওইটা এমনি বলছি আপনারা, দূর আপনার কি যাওয়ার দরকার, ব্যাপার না ওইটা। বলে কি না না না, আরে ভাই রাত হয়ে গেছে, এখানে কি বলেন আপনি? ওই পাশে তো এই এই যে আমাদের এই সাইডটা তো অ্যাকচুয়ালি পুরাটাই মানে নৌকা দিয়ে আসতে যাইতে হয়, ওই পাশে কিন্তু ইসের সাথে আছে, ওখানে শিয়াল টিয়াল আসতে পারে। কারে ধুরো চলেন তো কিচ্ছু না, কারে ওইখানে পড়ে রয়েছে এই গাছপালার মধ্যে বাড়ি, কতদিন হিসাব আছে। তো সবুজ বলতেছে কোনো ব্যাপার না ভাই, আমি যাব, কোনো চিন্তা করেন না। ওই আমি দেখছি যে আপনাদের ওই কর্নারের মধ্যে মশাল বানায় রাখছেন, তো ওই মশাল একটা নিয়ে যাব, আমি জাস্ট নৌকায় করে যাব, যে ওখানে যে ওই পাশে খালটা আমি এমনি পার হবো না, নৌকা দিয়েই পার হবো, ওই পাশে যে জাস্ট মশাল জ্বালায় উঠবো, উঠে ওই জায়গায় যাবো, ঘুরবো, এবং আমার কাছে ভালো লাগবে, আমি খুব পছন্দ করি এরকম যাইতে। তার মান বলে তাহলে এক কাজ করি, আমি আপনার সাথে যাই। ছোট ভাইটা বলতেছে না আমিও যাই। বলে না না না, আপনাদের সাথে নিয়ে গেলে তার আমার চ্যালেঞ্জ হইল না, আমি একা যাবো, এটা হলো কথা। আমি আপনাদের একটা প্রমাণ করে দিব যে ওখানে গেলে কিচ্ছু হয় না, এইগুলো আজে বাজে কথা, যে কেউ ফিরে আসে না, এইসব কথা আলাদা আজে বাজে। আপনারা থাকবেন, আপনাদের শুধু একটাই কি, আপনারা চাইলে ওই ক্ষেতের পাশে থাকতে পারেন যেখান থেকে আমি যাচ্ছি, আর যদি চান ঘরে চলে আসতে পারেন, অসুবিধা নেই, আমি নৌকা ঘুরায় এদিক দিয়ে নিয়ে আসবো। তো আরমান বলল যে না ভাই এটা ঠিক না, আমি ওখানেই বসে থাকবো। আচ্ছা চলেন। তো তারা গেল, দেখা গেল যে ওখানে যে মশাল ছিল 4-5টা মশাল ছিল তাদের, তো এখান থেকে তারা নিয়ে গেল আর কি, 3টা মশাল নিল, 3জনে নিয়ে ওখান থেকে রওনা দিল। তো হেঁটে নৌকার কাছে আসলো, এসে নৌকার পাটাতনের মধ্যে মশালগুলো রেখে নৌকায় উঠে বসলো, এবং সবুজের নৌকায় নিল সবুজ, এবং আস্তে আস্তে বাওয়া শুরু করলো। তো এই পাশে বসে তাদের ছোট ভাই যে ছিল তিনিও হাত লাগাইলেন, এবং এই নৌকা বাইতে বাইতে চরের পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। ঘোড়ায় যখন আসতেছেন দেখতেছেন চরের মধ্যে যে ফসলের মাঠ, সেগুলো উপর দিয়ে বাতাস আসতেছে, একদম এসে সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে, মানে কচি ফসলের ঘ্রাণ অন্যরকম সুন্দর। আর চাঁদের আলো পড়ে ঝিকমিক করতেছে, এই পাশের পানি আর ওই পাশে গাছপালাগুলো বাতাসে একদম হেলে দুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারা ঘুরতে ঘুরতে একদম এই পাশে চলে আসলো, যেই পাশে যেই ক্ষেতটাতে তারা কাজ করবে ওইখানে। এটা কিন্তু বেশ মোটামুটি ভালো ডিস্টেন্স, চর অনেক বড়, এই মাথা টু মাথা অনেক অনেক বড়। তো এই নৌকা দিয়ে আসতেই বেশ খানিকটা সময় লেগে গেছে তাদের। তো বুঝলো যে হেঁটে আসলে অনেক সময় লাগতো। তো যাই হোক ওখানে এসে রাখলো নৌকাটাকে, ঠিক নেমে তারপর যেই ক্ষেতে তারা কাজ করবো ওই ক্ষেতটাকে দেখলো। এখান থেকে তাদের যে সেটেলমেন্ট, মানে তাদের যে ঘর বা ওখানে গোয়াল, ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, মানে এখান থেকে যে বেশ দূরত্ব এটা বোঝা যাচ্ছে এখান থেকে দেখি ঘরগুলোর সাইজ, মানে একটা ঘর এতটুকু লাগতেছে আর গোয়াল ঘর আরো ছোট। তো সবুজ বলল আচ্ছা ঠিক আছে ভাই, আমি রওনা দেই ওই পারে, এক কাজ করেন আপনারা এখানে থাকেন, বসে থাকেন, আমি চলে আসবো, ওখানে যে বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট যাবো, একটু ঘুরে চলে আসবো। আর যদি আপনার কাছে মনে হয় যে ভয় লাগতেছে, বলে একটু হাসলো সবুজ, একটু মানে মুচকি হাসিতে বলে যদি ভয় লাগতেছে তাহলে হেঁটে হেঁটে ঘরের দিকে চলে যান, কারণ আমি তো ভাই নৌকা নিয়ে ফিরতে হবে, আমার এই খাল সাঁতরায় তো আর পার হবো না। তো তখন আরমান দেখা গেল যে তার মুখটা আরো কালো হয়ে গেছে, কারণ তার মনে হলো যে তার কাছে এখন তার আত্মসম্মানে লাগছে। সে বলছে কেন ভয় লাগবে কেন, আমরা এখানে আছি, আপনি যান ওখানে, আর আপনারা তো ঘোরাও লাগবে না, আপনি জাস্ট ওই পারে যান, যে ওই পাশে উঠে জাস্ট হাত দিয়ে বলবেন এই যে আসছি, যে আপনি আবার চলে আসবেন, তাইলেই হইলো আপনার, মানে আপনি ওখানে গেছেন, এটাই প্রমাণ। তো বলছে প্রমাণের তো কিছু না, আপনি তো দেখতেছেন চোখে, অসুবিধা নাই, আমি যখন ওই পারে যেতে পারবো আমি ভিতরে যেতে পারবো, আর বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো। বলে সবুজ আজ থেকে নৌকায় উঠে বসে এবং তাদেরকে মশাল দিয়ে দেয় তাদেরগুলা। তিনি একটা মশালই নেন, সবুজ একটা মশাল নেন, নিয়ে তিনি আস্তে করে খুলে ফেলেন, মানে ওখানকার যে নোংর পড়ছিল খুলে নৌকা নিয়ে রওনা দেন খালটা পার হওয়ার জন্য। খাল বেশি চওড়া না, ছোট্ট খাল, এটা তিনি পার হয়ে যান। ওই পাশ থেকে দেখতেছেন তিনি এই সবুজ এই চাঁদের আলোতেই যে দুইজন দাঁড়ায় আছে, ওখানে আরমান আর তাদের ওই ছোট ভাই আরেকজন, দুজন দাঁড়ায় আছে। অন্ধকারের মধ্যে তাদের চেহারা দেখা যাচ্ছে না, আলো পড়ে মানে অবয়ব দেখা যাচ্ছে, বেশ ভৌতিক লাগতেছে। তো সবুজ এটা দেখেই মনে মনে চিন্তা করতেছেন যে আরে পাবলিক, এরা মানুষ দেখলেই ভয় পায়, মনে করে যে কি ওই কোন একটা মানুষ হয়তো চরে দাঁড়াইছে, বা কেউ মনের দুঃখে হয়তো কাঁদছে এখানে বসে রেখে, ওই তারে নিয়ে বানায় ফেলছে একটা ঘটনা। মানে সবুজ এইসব জিনিস নিয়ে খুব একটা কেয়ার করতো না, বা এগুলো বিশ্বাস করতো না আসলে, সেটাই হচ্ছে মূল কথা। সে মনে মনে ধারণা করে নিচ্ছে যে ওই পাশে গেছি, হয়তো আছে কোনো মানুষের বাড়ি, এই নিয়ে কথা প্রচলিত হয়ে গেছে যে একসময় ডাকাতি করছে সেই লোকের ওইখানে, এখন মানুষ ভয়ে যায় না, আবার মানুষজন ওখানে তো লুটতারাজও করছে, যেহেতু যারা গেছে ওখানে ডাকাত চলে যাওয়ার পরে, বা ওখানে যে মানুষ যায় রাতের বেলা যে তাদের জিনিসপত্র নিয়ে আসছে অনেকে, তো এগুলো যেহেতু করছে তাদের মধ্যে একটা মানে ভয় এমনি জন্ম নিছে, মানুষেরটা লুটে পুটে খাইলে তার এরকমই মনে হয়, সে আর এত সাহসী মানুষ থাকতে পারে না, তার মনের মধ্যে ভয় কাজ করেই, এগুলো চিন্তা করছে আর কি সবুজ। যাই হোক এরকম চিন্তা করতে করতেই তার নৌকা চলে আসলোই পারে।
এইবারে এসে সে মানে খুঁজতেছে নৌকাটা বাঁধাবে কোথায়। এখানে এমন ভাবে মানে নল খাগড়ার মতো জন্ম নিচ্ছে যে মানে বাঁধানো কঠিন। তো খুঁজে সে একটা জায়গা তারপরে পেলো, ওখানে সে নৌকার মাথাটা ঢোকাই দিল, গুলিটা ঢুকায় খ্যাচ করে, এবং যে সেখানে সে ডালপালা খুঁজলো কোথায় বাঁধলে ভালো হবে নৌকা, এবং সাথে তো যে অ্যাঙ্করের মতো নিয়ে আসছে। নৌকাটাকে ভালো মতো সে বাঁধলো, টেনে উঠাইলো অনেকটা, যাতে পানিতে আবার ভেসে না যায়। হ্যাঁ, ওখানে এরকম তো আবার আছে নৌকা ভেসে চলে যেতে পারে। তো রেখে তখনও দেখতেছে যে ওই পাশে খালের ওই পাশে ওদেরকে দেখে ভৌতিক লাগতেছে বেশ। ওরা কিন্তু তখনও আছে, ছোট ভাইটা বসে আছে আর আরমান দাঁড়ায় আছে তখনও। কেমন যেন লাগছে, চারটা হচ্ছে তাদের বিপরীতে, জাস্ট অবয়বটা মনে হইতেছে। তো সবুজ এখান থেকে একবার হাত নাড়লো, তো ওখান থেকে দেখা যাচ্ছে চিৎকার করে বলতেছে আরমান, চলে আসেন চলে আসেন, যাওয়ার দরকার নাই। সে বলছে আরে থাকেন, আসতেছি, বেশিক্ষণ না বলে সে মশালটা নেয়, নিয়ে ওই যখন ঝোপঝাড়ের ভেতর দিয়ে সে রাস্তাটা দেখছে অন্ধকার। তো একটু মনের মধ্যে ভয় লাগছে সবুজের কাছে যে হতে পারে যে এখানে সাপ খোপ থাকতে পারে। হ্যাঁ, মানে এরকম ঝোপঝাড়ের মতো জায়গা, নলখাগড়ার মতো। তো সে ওখানে দাঁড়ায়, তার কাছে ম্যাচ ছিল, ওইটা দিয়ে সে মশালটা জ্বালাইলো। মশালে আলো লাগার পরপরই মশালটা আস্তে করে জ্বলে উঠলো, চারিপাশে ছড়াই গেল আলোটা, মানে দাউ দাউ করে জ্বলতেছে উপরে মশাল। এবং তখন সবুজ মশাল উঁচু করে দেখাচ্ছে ওই পাশে। এই মশালের আলো এতটা হচ্ছে যে চারিপাশে তার একটা মানে রাউন্ড একটা লালচে আলোর মতো তৈরি হয়ে গেছে। তো ওইটা দেখায় সবুজ মানে হাঁটা দিল ওই সামনের দিকে। এখন আর তার ওইসব চিন্তা হচ্ছে না এখানে সাপ খোপ কি আছে। হেঁটে দেখতেছে নলখাগড়ার মধ্যে দিয়ে এরকম করে উঠে উঠে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকে গেল। সে ঢুকে মশালটার আলোটা ওই পাশ থেকে আরমানও দেখতেছে যে ওখানে আলো নিয়ে ঢুকতেছে। ঢোকার পরে সে দেখলো যে হ্যাঁ, এখন একটা জায়গায় উঠছে, এই জায়গাটা মনে হয় যে পাতা টাতা শুকনা পড়ে আছে, ডালপালা এগুলো সব করা। তো ওগুলোর মধ্যে দিয়ে কোনো মতো সে হেঁটে বেরোলো ঝোপঝাড়ের ভিতর দিয়ে। মনে মনে ভাবতেছিল যে একটা মাসেটি টাইপের কিছু থাকলে কেটে কেটে যেতে পারতো সামনে। যাই হোক, বেশ কষ্ট হয়েছে, এরকম হাত দিয়ে এরকম করে ঠেকায় ঠেকায় ঢুকছে। ঢুকে এইবার যেখানে আসলো সেই জায়গাটা মোটামুটি একটা পায়ে চলা পথের মতো। তো এইটা দেখে সবুজের কাছে বেশ অন্যরকম লাগলো। বেশ তার কাছে মনের মধ্যে একটা কেমন জানি ঝাঁ ঝাঁ করতেছে। মনে হচ্ছে যে এখানে পায়ে চলা পথ, মানে মানুষ চলাচল করতে এক সময়, এখন করে না, মানে ভয় আসে না। এবং দেখতেছে দুই পাশ থেকে এই ঝোপঝাড় ছেয়ে গেছে, পায়ে চলা পথটা এখানে আছে। এবং সে বুঝলো যে সেই যেখানে নৌকা থামাইছে তার কাছাকাছি আগে এখানে নৌকা রাখতো মানুষ আসলে। তো সে মশালটা সামনে বাড়ায় ধরছে, মশালের আলো কিন্তু কাঁপতেছে। মশালের আলো তো এরকম জলে এরকম দাউ দাউ করে, তো এটা কাঁপতেছে। সেই কাঁপা কাঁপা আলোতে সে দেখতেছে সামনের অংশটা বেশ অন্যরকম। আর যখন উপরের দিকে তাকাচ্ছে তখন দেখতেছে ওই যে বড় বড় গাছের, বেশ কিছু বড় বড় গাছ, সেগুলোর পাতার আড়াল থেকে চাঁদের আলো এসে পড়তেছে মাটিতে। অন্যরকম এই মশালের আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে অনেকটা লালচে সবুজাব আলো আর তার সাথে নীলচে আলো মিলে গেছে এরকম। তো যাই হোক, সে এর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো সামনে। হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে। একটু ভয়ও লাগতেছে, ঝিঝি পোকার স্ট্রং শব্দ রাতের এবং অন্যান্য পোকামাকড়ের শব্দ একদম করে ফেলতেছে। একবার মনে হলো যে আমার আর কি দরকার যাওয়ার, আমি তো পিছন ফিরে চলে গেলেই পারি। গিয়ে বলি যে ঘুরে আসছি, যে আসছি, অসুবিধা কি? তখন বললো আরে আমি কি ভীতু নাকি, আমি এখানে ভয় পাই যে আমি এখানে যাবো না। চিন্তা করতে করতে আবার হাঁটা ধরলো। তো হাঁটতে 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 সে দূর থেকে দেখলো যে একটা বাড়ির অবয়ব দেখা যাচ্ছে, মানে বেশ একটা মানে বাড়ির যে একটা অবকাঠামো সেটা দেখা যাচ্ছে। তো সবুজ চিন্তা করতেছিল এখানে কি একটা বাড়ি ছিল নাকি, এটা কি একজনই থাকতো, কেমনে থাকতো এখানে? তো সে তখন শুনছে যে এখানে মানে এই লোকের বেশ প্রতিপত্তি, সে নাকি ইচ্ছা করে এখানে বাড়ি করছিল, মানে একটু আড়াল থাকতে একটা মানে বিশাল প্রতিপত্তিশালী ভাব নিয়ে। তাহলে ভাবতে ভাবতে সে আরো এগিয়ে গেল এবং ঝোপঝাড় কিন্তু আছে, গাছপালা আছে কিছু। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পুরো বাড়িটা তার দৃষ্টিগোচর হইল। এখন আলো পড়ছে এবং বেশ ভয়ঙ্কর লাগতেছে। বাড়িটা খুব সুন্দর ডিজাইন করে করছিল লোকটা, বাড়িটা অনেকটা জমিদার বাড়ি টাইপের, তার সাথে মানে অন্য একটু আধুনিক ডিজাইনও মিক্স করা এবং সুন্দর করে করছে। বড় বড় পিলারের মতো দিয়ে খুব সুন্দর করে করছে, কিন্তু এখন সেগুলোর কোনো জৌলুস নাই। কিন্তু বাড়িটার অবয়ব বলতেছে এটা জৌলুস ছিল, কিন্তু এখন নাই। চাঁদের আলো পড়ছে, রং টং তো একদম শেষ ওখানে, মানে একদম ধূসর গ্রে কালার টাইপের হয়ে গেছে ওই জায়গায়। অনেক লতা পেঁচায় ধরছে পিলারটারে এবং অনেক পরগাছা জন্ম হয়েছে দেখতেছে। আর একটা পাশে বাড়ির সামনের সাইড দিয়ে দেখতেছে বেশ খানিকটা পানি জমে আছে একটা ইসের মধ্যে। তো বুঝলো না এই পানি আসছে কোত্থেকে। সে এক জায়গায় দেখলো যে হ্যাঁ, পানিটা একটা ন্যারো খালের মতো বের হয়ে গেছে এদিক থেকে। তো তিনি বুঝলেন যে এই জায়গাটায় মনে হয় কোনোভাবে পানি ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, ঢুকে এটা একটা খালের মতো তৈরি হয়েছে, সামহাও হয়েছে। তো দেখেই বুঝতেছে এটার গভীরতা খুব একটা বেশি না, এবং সে পানির উপর দিয়ে মনে হচ্ছে একটা কুয়াশার লেয়ারের মতো ভাসতেছে। এই গাছপালার ইসের থেকে হচ্ছে কিনা, শ্বাসমূল থেকে কে জানে। তো
তো যাই হোক, সে বাড়িটাকে দেখে খুব কৌতূহল হলো আর কি, সবুজের খুব কৌতূহল হলো। তিনি চিন্তা করলেন যে বাড়িতে যাইতেই হবে, দেখতে হবে আমার ভিতরে কি অবস্থা। এই চিন্তা করে হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে একদম সেই মানে যে পানি জমে আছে ওইটা কাছে চলে আসলেন। এখন সামনে বাড়তে গেলে তাকে এই পানি দিয়ে যেতে হবে, নাহলে ঘুরে আরো দূরে যে পিছনে ট্রাই করতে হবে। চিন্তা করলো না, পানিতে নামি, পানিতে পা রাখি, দেখি কতটুকু গভীরতা হয়। চিন্তা করতে করতে সে মশালটাকে বাড়ায় ধরে পানিতে পা দিলেন। আর পানিতে পা দিয়ে দেখলো যে প্রথমেই পা দিয়েছেন, অনেকটা পা ডেবে গেছে কাদা টাদায়। বুঝে গেল যে এই জায়গায় মানে বেশ খানিকটা নামতে হবে। নামতে নামতে এক পর্যায়ে সে নেমে আসলো, তার হাঁটুর উপরে চলে গেল পানি, মাঝামাঝি যখন আসছে। এবং এখন সে দেখতেছে তার বুক লেয়ার সমান কুয়াশার মতো, এবং কেন জানি মনে হইতেছে কিছু একটা চলে আসবে, এই কুয়াশার ভেতর দিয়ে কিছু একটা ভেসে আসবে। হাতে কিন্তু মশাল ধরা, তার মশালের আলোটা ওই কুয়াশার মধ্যে মধ্যে রিফ্লেক্ট করতেছে, এবং সে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবুজ চিন্তা করতেছে যে যাক, কিছু আসবে, এগুলো আমার মনের ভুল, এগুলো কিছু নাই এখানে। আর সে যত তার জানা মতো এখানকার পানীয় নিরাপদ, এখানে কুমির টুমির নাই, এগুলো কিছু নাই। সাপ নিয়ে একটু ভয় আছে। যাই হোক, এগুলো চিন্তা করতে সে এগিয়ে যাচ্ছে, এবং বেশ স্ট্রং শব্দ পাচ্ছে, এবং ব্যাঙের শব্দ পাইতেছে, মনে হয় ব্যাঙও ডাকতেছে এরকম। হাঁটতে হাঁটতে সে একসময় পানির অংশটা পার হয়ে ওই পাশে উঠলো। উঠে ওই পারে উঠলো, উঠে দেখতেছে যে ঘরটা মনে হচ্ছে মুখ ভদ্দান করে তাকায় আছে তার দিকে। দরজা জানালা মানে তো ওখানে নাই, কত জায়গা পাল্লা নাই, একদম খোলা হা করে আছে। তো তখন তার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটার ভেতরে মানে শেষ যখন অ্যাবান্ডন্ড হয় তার আগে এই জায়গায় বেশ ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটছে, এগুলো মনে মনে ভাবতেছে সে। ভেবে আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, ভাবতেছে বা সামনে যাচ্ছে। চাঁদের আলো কিন্তু ওই বিল্ডিং এর ছায়া ফেলছে অনেক দূর, মানে বিল্ডিংটার বেশ খানিকটা সামনে পর্যন্ত ছায় ঢাকা, ভেতরে দেখা যাচ্ছে না। তো সবুজের বুকটা একটু কাঁপতেছে, কেন জানি মনে হচ্ছে কি জানি মানে কি দেখবে এরকম মনে হচ্ছে। তারপর ভাবতেছে আরে ধুর, এগুলো মনের ভয়, এই যে পুরো এনভায়রনমেন্টটাই আমাকে কাবু করে ফেলছে। চিন্তা করতে করতে সে সামনে এগিয়ে গেল, এবং তার এই যে মশালের আলোতে ওই যে ছায়াটা দূর হয়ে যাচ্ছে। তো সে যখন নাকি হেঁটে হেঁটে ঢুকছে একদম সামনের ফ্রন্টে, ঢুকে দেখতেছে ওঠার রাস্তা, সিঁড়ি দিয়ে ওটার ব্যালকনির মধ্যে ওঠা যায়। তো ব্যালকনির মধ্যে উঠে সে মশালটাকে ডান হাতে ধরা সিঁড়ির কাছে চলে গেল। সিঁড়িতে উঠতেছে সে, সিঁড়িতে উঠতেছে, হঠাৎ করে সে একটু কেঁপে উঠলো, মনে হলো কি যেন নড়তেছে। পরে খেয়াল করলো যে না, তার নিজের ছায়াটাই মানে অদ্ভুত লাগতেছে। ডান হাতে মশাল ধরা দেখে তার নিজের ছায়াটা পড়ছে দেয়ালে, অদ্ভুত লাগতেছে কেমন জানি, বেশ ভয়ের। তো সে তখন মানে নিজে মানে একটু মনে হলো যে তার বুকে থু দেয় এরকম লাগলো, কারণ তাদের ওখানে অভ্যাস এটা যে ভয় পেলে বুকে থুতু দেয় মানুষ। তারপরও সে হেঁটে হেঁটে সিঁড়িতে উঠতেছে, এবং তার ভয় লাগতেছে। সে চিন্তা করলো যে আসলেই ভাই ভয়ের মানুষ যেখানে আসে, বলে যে আসলে মানুষ হারায় যায়, কি হারায় টারা যায় কিনা জানি না, বাট প্রচন্ড ভয় পাওয়ার কথা। আমার মতো মানুষ এরকম ভয় পেয়েছে। এই চিন্তা করতে করতে সবুজ উঠে আসে দোতলায়। উঠে এসে দেখতে সোজা মানে একদম সামনেই, তার সামনে একটা গোল জায়গা দাঁড়ানোর, বারান্দার মতো অনেকটা এরকম সার্কেল করা গোল হাফ সার্কেল একটা জায়গা। ওই জায়গায় মনে হয় বসে মানুষ চা টা খাওয়ার জন্য রাখছে, সুন্দর মানে ব্যালকনির মতো। তো সে ওখানে চলে গেল, ব্যালকনিতে যে দাঁড়ায় দেখতেছে বাসার সামনের অংশটা দেখা যাচ্ছে। দোতলাটাই প্রায় 13-14 ফিট উঁচু হবে, মানে মোটামুটি বেশ উঁচু। এবং দাঁড়ায় সে দেখতে পাচ্ছে সামনের বিস্তৃত জায়গাটা, ওই যে এইখানে ছোট্ট খালের মতো সে পার হয়ে আসলো হেঁটে, ওই জায়গায় যে কুয়াশা জমে আছে এটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এবং দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে। বেশ ভয়ঙ্কর, মানে বেশ ভয় লাগার মতো অবস্থা। তো সে চিন্তা করলো যে এখন আর কি, এখন আর দরকার নেই, একটু ডাইনে বামে দেখি কি অবস্থা। ডাইনে বামে দেখা যাচ্ছে করিডোর গেছে। তো সে হেঁটে ডান দিকে চিন্তা করলো একটু করিডোর দিয়ে যাই, ওদিকে কি অবস্থা কি। হেঁটে সে একদম ডান দিকে রুমটায় চলে গেল। এই পাশে রুমের কোনো দরজা নাই, সবগুলাই কিন্তু এরকম খোলা দরজা, এবং তার যে আলো পড়তেছে ওইখানে আলোটা কাবা কাবা হয়ে পড়তেছে, বেশ গা শিশির করে উঠতেছে তার। একদম ডান দিকে রুমে যখন সে গেল কর্নারের রুমটায়, তো ওখানে যেয়ে সে দেখতেছে আলো মারলো ভিতরে, মশালের আলো মেরে দেখতেছে একটা খোলা মানে একটা খালি ঘর। সেটার মধ্যে এমন কিছু নাই, পুরানো একটা বিছানা ছিল, বিছানাটা মনে হয় মানে ভেঙে চলে গেছে, একটা কাছে পড়ে গেছে এই পাশে। আর তেমন কোনো ফার্নিচার নাই, ফ্লোরের মধ্যে কিছু এই জিনিসপত্র রাখা, এগুলো কাঠ টাটের মনে হয়, সেগুলো দেখলো। এবং ময়লা, অনেক ধুলা টুলা জমে আছে ভিতরে, এবং এই পাশে জানলা দিয়ে আলো এসে পড়ছে ফ্লোরের মধ্যে, কেমন অন্যরকম লাগতেছে। তো সে যখন ঘুরতে যাবে এই সময় সেটা চিৎকার শুনলো, বেশ তীক্ষ্ণ চিৎকার, এবং নারী কণ্ঠের চিৎকার, জোরে চিৎকার করে উঠছে, মনে হয় যে কেউ মানে ভয় বা কাউকে আঘাত করলে যেভাবে চিৎকার করে সেরকম। তো সবুজের অনেক ভয় লাগছে। সে চিন্তা করলো যে কে চিৎকার করলো, এই বাড়ির মধ্যে কে চিৎকার করলো। তার মাথায় তখনই অশরীরী ব্যাপারটা আসছে। তো সে চিন্তা করলো না, এখানে থাকা ঠিক হবে না, এইখানে মানে কি হইতেছে। আবার এক মুহূর্তে তার মনে হলো এইখানে কি খালি জায়গা পেয়ে কোনো অপকর্ম করে কে। এগুলো চিন্তা করতে করতে সে
আবার হাঁটা ধরলো সামনে করিডোর দিয়ে, চিন্তা করলো সে ওই মাথায় যাবে, যে দেখবে কিছু হয় নাকি, মানে কিছু আসে নাকি বা কিছু হচ্ছে নাকি এখানে। এই চিন্তা করে সে হেঁটে হেঁটে করিডোর দিয়ে একদম লেফটের শেষ মাথায় বন্ধ গেছে। ওইখানে যে শেষ রুমটা সেটা সে দেখতেছে দরজা লাগানো এবং ভেতরে মনে হচ্ছে ঝগড়া হচ্ছে, তর্ক, একটা নারী আর পুরুষের ঝগড়া। মানে নারীটা গম গম গন্ডে কি বলতেছে, মহিলাটাও বলতেছে, এবং খালি রুমে একো হইলে যেরকম হয় সেরকম। তো সবুজের মনে হলো যে এখানে কোন একটা অপকর্ম হইতেছে, সে যা ভাবছে তাই, মানে এখানে হয়তো খালি বাসা পেয়ে মানুষজন এটার অন্যরকম ইউটিলাইজ করে, বা আছে না গ্রামের কিছু মানে খারাপ মানুষজন তো আছে, তারা এটাকে এইভাবে ব্যবহার করে নাকি। তো সে তখন ওখান থেকে জোরে বলতেছে, এই এই এখানে কে ভিতরে, বলে সে দরজার মধ্যে জোরে লাথি মারলো একটা। দরজাটা কিন্তু লাগানো ছিল, সে দরজা লাথি মারলো, দেখে তার লাথিতে দরজা খুলে নাই, ঠাস করে শব্দ হইলো, ভেতরে তখনও শব্দ আসতেছে এই তর্ক বিতর্কের। তো সবুজ আরো জোরে লাথি দিয়ে সে ঘাড় দিয়ে জোরে বাড়ি মারলো, এরপরে তার কাঁধ দিয়ে বাড়ি মারলে দরজা ঠাস করে ভেঙে দরজা খুলে গেল পুরার দুই পাশে টাকাশ করে। তো সবুজ সাথে সাথে তার ওই সাথে হাতের যে মশালটা সামনে বাড়ায় ধরলো। আর সবুজ একটা ছুরি রাখতো, সেই ছুরিটাও সে হাত দিয়ে ফিল করলো তার কোমরে আছে কিনা, কারণ এই চরে কাজ করতে আসবে এটা বেশ ভয়ের। তাদের ওখানে কিন্তু তাদের ওই ঘরের মধ্যে রামদাও আছে, এগুলো তারা রাখে মানে নিরাপত্তার জন্য এখানে। তো সে ছুরিটার মধ্যে হাত দিয়ে ফেল করলো, তার সেই মশালটা সামনে বাড়ায় ধরলো। তার বুকটা থক করে উঠলো, কারণ রুমের ভেতরে কেউ নাই, পুরা রুমটা খালি, মানে খা খা করতেছে, রুমের মধ্যে কোনো ফার্নিচারও নাই। স্পষ্ট শুনছে এখানে কোনো জোরে জোরে তর্ক বিতর্ক বা জোরাজোরির শব্দ আর কি। তো সবুজ ভয় পেয়ে গেছে, চিন্তা করলো আমি এটা কিসের শব্দ শুনলাম। এরপরে সে শব্দ শুনতেছে, মনে হচ্ছে যে তার পেছনে, তার থেকে বেশ খানিকটা দূরে কয়েকজন নারী কথা বলতেছে এবং ভীত সন্ত্রস্ত। তো সবুজ মানে বেশ ভয় পেয়েছে, সে হঠাৎ করে পিছন ফিরলো, পিছন ফিরে দেখলো তার পেছনে কেউ নাই। সে করিডোর ধরে তাকাইলো, সামনে মশাল ধরে দেখলো কেউ নাই। তো সবুজ আস্তে আস্তে সামনে বাড়লো, চিন্তা করলো এই কণ্ঠগুলো কোত্থেকে শুনছি, চিন্তা করলো এখানে থাকা যাবে না। সে বুঝতে পারছে জায়গাটা বেশ ভয়ের, মানে অন্যরকম। তো সে আস্তে আস্তে হেঁটে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে, এবং সে কারণ শব্দগুলো ওখান থেকে আসতেছিল সিঁড়ির কাছ থেকে। তো সে যখন নাকি সিঁড়ির কাছে চলে আসছে, মানে একদম মানে ডানে নেমে যাবে আর কি নিচের দিকে, তো একদম নিচে নেমে আসছে, তখন তার কাছে মনে হলো উপর থেকে শব্দ হলো, মানে ফিস করে, নারীরা যদি নিজেরা কানাকানি করে সেরকম শব্দ, ফিস করে। তো সবুজ বুঝলো যে না, এখানে কোনো নারী নাই, কোনো মতো থাকতেই পারে না এখানে, এই আসলে এই জায়গাটা মানে মানে ভৌতিক, হন্টেড। এটা সে চিন্তা করে সে জাস্ট মানে উপরের দিকে একবার তাকাইছে, তার কাছে মনে হলো যে সে কয়েকটা মাথা দেখলো, মানে মানুষ যেরকম উকি মারে উপর থেকে সেরকম, এবং সেই মুখগুলো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং একটা দমকা বাতাস নামলো, সবুজের হাতের মশালটাই নিভায় ফেললো, মানে মশালের আলোটাই ধপ করে নিভে গেল। এবং সবুজের কাছে মনে হলো যে বাতাসটা লাগছে, বাতাসটা বেশ ঠান্ডা শীতল বরফের মতো একটা বাতাস। সবুজ আসলে সাহস হারায় ফেলেছে, সে ঝেড়ে দৌড় দিচ্ছে ওখান থেকে, সিঁড়ি যে থপ 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 করে নেমে সে দৌড়ায় বের হয়ে গেছে। চিন্তা করছে খালটা পার হবো কেমন, এখন তো আলো নাই সাথে, মানে চাঁদের আলো যতটুকু পড়ছে অতটুকু যথেষ্ট তার জন্য, তারপর ওই কুয়াশা টুয়াশা কিচ্ছু, মানে একটা কুয়াশার লেয়ারের মতো পানির উপর দিয়ে। তো সে অত কিছু চিন্তা না করে ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে। সে মানে ওই পানির মধ্যে নেমে গেছে তাড়াতাড়ি ওই অবস্থায়, মশালটা হাতে ধরা, কোনো মতো ঝসঝস করে চিন্তা করছে সামনে ঝোপের কাছে যে জ্বালাবো, এরকম চিন্তা করতেছে। পানির মধ্যে কোনো মতে পা দিয়ে কাদা ডুবে যাচ্ছে, কাদাতে পা ডুবে যাচ্ছে, এরকম করতে করতে সে ওই পারে উঠে আসলো, ভিজে গেছে প্রায় কোমর পর্যন্ত তার। সে দৌড়ানো শুরু করলো খালি জায়গা দুই পর্যন্ত। তো এসে যেখানে নাকি ঝোপঝাড় গাছপালাগুলো আবার শুরু হয়েছে, চিন্তা করলো এখন মশালটা জ্বালায় নেওয়া দরকার। সে থেমে তার এই লুঙ্গির এখানে কোচর ছিল, কোচর থেকে সে ম্যাচটা কোনো মতো হাত কাঁপতেছে বের করে সে মশালটাকে দুই পায়ের ফাঁকে ধরে মশালটাকে জ্বালানোর চেষ্টা করলো। একটা কাঠি দিয়ে সে জ্বালানোর চেষ্টা করছে, ধরে নাই। দ্বিতীয়বার মারছে, মশালটা জ্বলে উঠছে। মশাল যখন জ্বলে উঠলো, সে একটা সেকেন্ডের জন্য শুধু দেখলো যে তার সামনের ডালের মধ্যে একটা মহিলা বসা, পা দুইটা ঝুলায় বসেছিল, ফর্সা ফর্সা, মানে একটা মহিলা মানে মেয়ে আর কি, বসা ফর্সা, তার মানে শাড়িটা সুন্দর করে পেঁচানো, এবং মনে হয়েছে যে লাইট কালারের খুব দামি শাড়ি, এবং তার দিকে তাকায় ছিল। সে মশালটা জ্বলছে যে তার মশালের আলোটা তার চোখে রিফ্লেক্ট করছে। গাছের ওই ডালের অতটুকু উচ্চতায় সে কিভাবে উঠছে সবুজ জানে না, এবং সবুজের গায়ের উপর লাফায় পড়লো সে ওই ডালের উপর থেকে। সবুজ অবাক হয়ে খেয়াল করলো, মনে করলো তার শরীরের উপর ধুপ করে কেউ লাফ দিয়ে পড়ছে, সবুজের পড়ে গেল মাটিতে হাঁটু গেড়ে, তার হাত থেকে মশাল ছুটে সামনে পড়ছে। সে মশালের আলোতে সে ফিল করতেছে তার কাঁধের উপরে কেউ চেপে আছে। সে অনেক চেষ্টা করলো ছড়াইতে, সে চিত হয়ে শুয়ে পড়লো, দেখলো না কেউ সরতেছে না, তার শরীরটা বেশ ভারী। সে বলতে আমাকে ছাড়েন ছাড়েন, কোনো শব্দ নাই,
কোনো শব্দ নাই। সবুজ উঠে বসলো, উঠে সে বোঝার চেষ্টা করছে, তার পিঠে হাত দিতেছে মানে ছাড়ানোর জন্য, পিঠে কিছুই সে ফিল পাচ্ছে না, নিজের নর্মাল কাঁধ পিঠ এরকম দটটুক ধরতে পারছে হাত দিয়ে, কিন্তু সে মনে হচ্ছে তার ফিলটা মনে হচ্ছে যে তার কাঁধ জড়ায় ধরে কেউ একটা এক্সট্রা ওজন রয়ে গেছে। তো সবুজ কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে অনেক ওজন ফিল করছে, একটা এক্সট্রা মানুষ নিয়ে চলার মতো। সে কোনো মতে মানে হামাগুড়ির মতো দিয়ে উঠে যায়, তার মশালটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো, এবং তার ফিল হইতেছে ওই মানুষ নিয়ে সে দৌড়াচ্ছে, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে, মশালটা সামনে ধরা। একটু পরপর সে তার কানের মধ্যে হাসির শব্দ পায়, নারী কণ্ঠের হাসি, মানে কেমন জানি ফিসফিস করে হাসে, এবং সবুজ মাথা নাড়ায়, কাউকে দেখতে পায় না, মানে খুবই অবাক কাণ্ড। সে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে একদম তার ইসের পারে, যেখানে নলখাগড়ার এখানে, ওইখানে এসে সে মশাল এরকম উঁচা করে দেখতেছে ওইখানে খালের ওই পারে দেখা যায় কিনা, দেখতেছে যে হ্যাঁ ওই পারে দুইজনই দাঁড়ায় আছে, মানে তাদের ছায়া বোঝা, মানে বোঝা যাচ্ছে আর কি, অবয়বটা, যে তাদের আলো ওই পাশ থেকে আরেকটু ডানে কাত হয়ে গেছে এবং সেটার তাদের অবয়ব পাওয়া যাচ্ছে, এবং তাদের মনে লম্বা ছায়াও পড়ছে সামনে। দেখলো তারা দুইজন। তো সবুজ এখান থেকে চিৎকার করে বললো আসেন, ওই পাশটা বললো তা কি হয়েছে আপনার, তাড়াতাড়ি আসেন, চিৎকার করতেছে। তো সে কোনো মতো নৌকায় উঠলো, এবং নৌকায় উঠে তার ব্যালেন্স রাখতে পারতেছে না, সে যে বসে আছে সোজা বসতে পারতেছে না, তার মনে হচ্ছে তার ঘাড়ের উপর একটা ওজন, বিশাল ওজন। সে কোনো মতে নৌকা বাওয়া শুরু করলো, এবং আসলেও নৌকাতে আসলেও মনে হচ্ছে সে একা থাকলে যেরকম ছিল সেরকম না। সবুজ অনেক কষ্টে চেষ্টা করছে বেয়ে ওই পাশে আসার, এবং এক পর্যায়ে আসছে, এসে সে বলতেছে যে আমার ঘাড়ের থেকে বোঝাটা নামান। তো আরমান তাকে বলতেছে কি নামাবো আপনার উপর থেকে, আপনার কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন, এইভাবে চলাফেরা করতেছেন কেন? বলে আপনি বুঝতেছেন না আমার ঘাড়ের মধ্যে কে চাইবা বসছে? তার মানে বলছে আমরা তো কেউ নেই, কিছু দেখি না আপনার গাড়ির মধ্যে, কি বলেন আপনি উল্টাপাল্টা, আসেন তো তাড়াতাড়ি। তো সবুজ মানে নড়তে পারতেছে না। তখন আরমানরা বললো আচ্ছা তাড়াতাড়ি ওনার নৌকার মধ্যে আপনি শুয়ে পড়েন, বলে আপনি নৌকায় শুয়ে পড়েন পাটাতনে। শুয়ে পড়ার পর তারা উঠলো এখানে নৌকায়, এবং নৌকা বাওয়া শুরু করলো। সবুজ বলতেছে তখন আরমানদের যে আরমান, আমার মনে হইতেছে যে আমার কেউ চেপে ধরে রাখছে ঘাড়ের মধ্যে ইসে। তো তখন দেখা গেল যে মানে খুব ভয় পেয়েছে আরমান, তখন মানে নিজের মতো দোয়া দুরুদ যা পারতো টুকিটাকে পড়ে পড়ে ফু দিতেছে। এখন প্রত্যেকবার যখন ফু দেয় সবুজের শরীর নাকি হঠাৎ ঝাড়া দিয়ে উঠতেছিল নৌকার মধ্যে, এবং আরমান ওর ছোট ভাই দুজনই গেছে ঝাড়া দিয়ে উঠছে, এবং প্রত্যেক ঝাড়াতে মনে হচ্ছে তার শরীরটা একটু হালকা হয়, আবার তাকে চেপে ধরে এরকম। আর সবুজ এক পর্যায়ে কোকানো শুরু করলো, এবং এই তাকে নিয়ে আসলো তারা এই পাশে তাদের ঘরের কাছে নৌকা নিয়ে আসলো, আরমানি বেয়ে আনছে, এবং এনে নৌকা বেঁধে সবুজকে দুইজনে টেনে নিয়ে আসলো এখানে, এনে ঘরের মধ্যে রাখলো। এবং সবুজ বারবার বলতেছে যে ভাই আমার কাঁধের মধ্যে অনেক ওয়েট, আমার কাঁধের মধ্যে কে জানে আমার গলা জড়ায় ধরে রাখছে, এবং তার কানের কাছে নাকি হাসে, সেটাও বলতেছে সবুজ, সেটা বলছে কানের কাছে হাসতেছে আমার কানের কাছে কে। আরমান এবং ছোট ভাই অনেক ভয় পাইছে সবুজকে নিয়ে, এবং দেখা গেল যে মানে এই রাত যখন আরো গভীর হয়ে গেল, সবুজ মানে ঘর 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 শব্দ করতেছে, এবং উদ্ভট কি জানি বকা শুরু করলো, সে তার সেন্সে নাই, নিজের মতো কি বলতেছে, এবং বিড়বিড় করে বলে, আবার খ্যাক খ্যাক করে হাসে নিজের কণ্ঠে, এবং তার এই হাসি এবং কথাবার্তাতে বেশ ভয় পেয়ে গেছে দুইজন, মানে আরমান এবং ছোট ভাই দুজনই ভয় পেয়ে গেছে। তো দুইজন একদম ঘরের এক কোনায় কুকড়ায় আছে, সবুজকে তারা ওই সবুজের জন্য যে বিছনা করছিল ওখানে মানে শোয়াই দিছিল। তো হারিকেনটা তখনও জ্বালায় রাখছে, মানে অনেক রাত তখন হবে। আরমান বলছে যে রাত প্রায় 3টার বেশি হবে, এরকম সময় 3টা 3:30 এরকম সময় হঠাৎ নাকি মানে তাদের ঘুম আসতেছে না, ভয়ে ঝিমুনি লেগে গেছিল, হঠাৎ শব্দ হইলো ফড়ফড় করে, ফড়ফড় শব্দ হওয়াতে দুইজনই একসাথে ছিল, তো দুইজন জোরে উঠে বসছে, উঠে দেখতেছে যে সবুজ নাকি উঠে বসে তাদের দিকে তাকে হাসতেছে, এবং সেই হাসি এত ভয়ঙ্কর মানে এটা আরমানরা জীবনে চিন্তা করতে পারে না। এগুলো সবুজের কিছুই মনে নাই পরে, সবুজ এটা পরে শুনছে সবুজ নিজে। তো উনি নাকি হাসতেছিলেন, সবুজ বেশ ভয়ঙ্কর ভাবে হাসতেছিলেন, এবং তখন নাকি ফট করে বলে যে আরমাইন না তোর বুদ্ধিতে আইছিলাম এখানে, না তোর বুদ্ধিতে পাঠাইছো সরে, এরকম করে বলে। তো তখন আরমান প্রচন্ড ভয় পায়, সে কোনো উত্তর দেয় না, সে বিড়বিড় করে দোয়া পড়তেছে, এবং দোয়া পড়লে নাকি তাকে গালাগালি করতেছিল দূর থেকে, মানে এই বন্ধ কর এরকম গালাগালি করতেছিল। তো যাই হোক, তারপরেও মানে আরমান যতটুকু পারছে নিজের গায়ে ফু দিছে, ছোট ভাইয়ের গায়ে ফু দিছে, এবং সবুজ থেকে ভয় ছিল যে তারা জানে যে ঘরের কর্নারে দা রাখা আছে, যদি ওই দা ওর হাতে পড়ে তুলতে সমস্যা, ও কি বুঝতেছে যে তাকে কিছু আসর করছে, এটা তারা বুঝে গেছে আরমানরা। এবং তারপর অনেক ভয়, এবং ভোরের দিকে ওই চরের কাছে দূরে কোনো মসজিদ আছে, ওখানে আজান দিছে, জুম্মাঘর বলে তারা, সে আজানের শব্দ আস্তে ভেসে আসছে, এবং ওই সময় নাকি আস্তে করে ধপ করে ওখানে পড়ে যায় সবুজ। তো পড়ে যাওয়ার পরে তারা তাড়াতাড়ি সবুজকে দেখে দেয় গায়ের মধ্যে অনেক হিট, মানে উত্তাপ। তখন চিন্তা করে যে না, ওর তো আসলে নিয়ে যেতে হবে, এখানে রাখলে সমস্যা, রাখা তো যাবেই না। তো ছোট ভাইটাকে তখন আরমান বলে যে তুই এখানে থাক,
আমি যাচ্ছি, আমি ওরে বাড়ি নিয়ে যাই এবং ওখান থেকে দেখি অন্য কাউকে পাঠাবো, আর ওর চিকিৎসা হওয়া দরকার বলে তখন নাকি সবুজকে নিয়ে যায়। তো সবুজ অচেতন পুরা, এরকম দুইজনে মিলে তাকে নৌকায় রেখে সে আরমান বেয়ে যায়। আরমান অনেক ভয় পেয়েছিল যে নৌকার মধ্যে যদি উঠে বসে এরকম কিছু করে তো বিশাল অবস্থা ভোরবেলা। তো সেই ইচ্ছা করে নৌকা বেয়ে নিয়ে যায় এমন জায়গায় যে মসজিদে যেখানে নাকি মানে ইরা যায়, নামাজিরা যায়, ওই জায়গায় সে জানে যে কোন পাশ থেকে যায়। ওখানে যে সে নৌকাটা ভিড়ায় রাখে, একটু পরে দেখে আসলেই মানে ওখান থেকে ওই নামাজিরা বের হয়ে আসতেছিল ওই রাস্তা দিয়ে। তাকে দেখে তাড়াতাড়ি থামে, কদম বলে কি ব্যাপার? তো সে তখন বলে যে ওরে জিনে ধরছে, এটা জিনে ধরছে, করেন। তো যাই হোক, তারা কয়েকজন মুসল্লি আসে, এসে নিয়ে উঠায় ওখান থেকে নিয়ে আসে এবং বলে যে মসজিদে নিয়ে যেতে হবে, জুম্মা ঘরে নিয়ে যেতে হবে। তো সবুজকে জুম্মা ঘরে নিয়ে যায়, ওখানে নিয়ে নাকি ওখানকার যিনি ইমাম সাহেব তার সামনে রাখেন, তিনি দোয়া দরুদ পরে ফু দেন। ফু দেওয়ার পর দেখা যায় সবুজ মানে কি বলতে থাকে, শুয়েই মানে আজে বাজে মানে কথাবার্তা বলতে থাকে। তো তারপর তিনি বলেন যে এই ছেলের কি ছিল? তখন বলে আরমান যে এরকম ঘটনা, ওই ঘরে গেছিল এসে। তো বলে তোর তো আসলে ধরছে, ওরে আসর করছে। তো যাই হোক, পরবর্তীতে ইমাম সাহেব বলেন যে আমি আমার আরেক আছে, মানে তার সাথে এক বন্ধু আছে, তিনিও এরকম তার মতোই, তাকে খবর দিব। দুপুরের দিকে তিনি খবর দিয়ে নিয়ে আসেন তাকে জোহরের নামাজের পরে, এবং তারা দুজন মিলে ততক্ষণ নাকি একদম সবুজ নাকি পড়ে ঘুমাচ্ছিল। আনার পর তাকে রুকাইয়া করে, সবুজকে রুকাইয়া করে অনেক ব্যাপার স্যাপার হয়, যেটা হয় এটার বলার কিছু নেই, আপনারা জানেন, বিভিন্ন কথাবার্তা এটা সেটা হওয়ার পরে সবুজকে নাকি ছেড়ে যায়। তো মূল কথা ছিল যে সবুজ কেন ওইখানে গেছে, তারা ওখানে থাকে, ওইটা একটা পোড়ো বাড়ি, ওখানে তারা থাকে, তারা ওই জায়গাটা নিজের মনে করে নিছে, কেউ থাকে না যেহেতু। তো ওইখানকার প্রপার ওনার ছাড়া তারা ওই বাড়িতে কাউকে অ্যালাউ করবে না, মানে মূল মালিককে লাগবে। ওরা নাকি ওই জিনিসটাই করে, মানে যে কোনো কোথাও যদি তারা আস্তানা গাড়ে সেখানে তারা মূল মালিককে চায়, মানে নীতিগতভাবে বা আইনগতভাবে সেই মানুষটার ওই জায়গার উপর অধিকার থাকতে হবে। তো তারা ধরে নিছে যে সবুজ অনধিকার চর্চাকারী, সে ওখানে গেছে করে, এবং তারা ওই ইসের উপর অনেক রাগ, আরমানের উপর রাগ, সেই পাঠাইছে তাকে সবুজকে ওখানে। তো এইসব কারণে আর এইভাবেই পরে সবুজকে রুকাইয়া করে তারা ওখান থেকে ছাড়ান ইমাম সাহেবরা, এবং সবুজ অনেকদিন এরকম আর কোথাও মানে ক্ষেতের পাহারা টাহারা দিতে যান নাই। এরপর অনেক দিন পরে সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হয় এবং কাজে কর্মে যোগ দিতে পারে। একটা জায়গার ঘটনা, এবং অলরেডি আপনারা গ্রুপের মাধ্যমে জানতে পেরেছেন যে আমার সামনে আমি নিজ চোখে একটা সুইসাইড আমি দেখেছি আমার আমি যে চেম্বারে কাজ করি সেই চেম্বার থেকে। আসলে বিষয়টা আমি সুইসাইডের বিষয়টা পরে আসছি, যেহেতু ঘটনা আমি একটা আপনাদের জন্য নিয়ে এসেছি। যেই জায়গার ঘটনা সেটা হচ্ছে, আমি একদিন একটা শর্টসে ভিডিও করেছিলাম, আশপাশে জঙ্গল বেশ, আর আমি যে জায়গাটা ছিলাম এটা বেশ উঁচু একটা জায়গা, সেটার একটা ঘটনা। সেখানকার একজন বাসিন্দা আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। তার সাথে আমার পরিচয় বলতে হচ্ছে অনেকদিন যাবত পরিচয়, এখানে যতদিন আছি প্রায় অনেকদিন যাবতই এখানে থাকেন। তিনি আমার কলিগ ছিলেন এবং একসাথে কাজ করতাম আমরা, এবং তিনি ওই বাসার পাশ দিয়েই ছিলেন, এবং তিনি বলেছেন তার যে প্রতিবেশী তাদের কাছ থেকে তিনি ওই জায়গার ব্যাপারে জানতে পেরেছেন বেশ কিছুদিন আগে। জিনিসটা আমিও খেয়াল করেছিলাম, আমি ওই দিন একদম সামনে প্রত্যক্ষদর্শী। বেশ কিছুদিন আগে আমি যখন অন্য একটা কাজ করতাম ডমিনোস পিৎজাতে, তো সেই ডমিনোস পিৎজাতে কাজ করা অবস্থায় আমি প্রায় সময় রাতের বেলা আমাদের কলিগদেরকে, যখন রাতে ক্লোজ করতাম আমরা স্টোর, তখন 1-2 জন কলিগকে আমি বাসায় দিয়ে আসতাম। বাসায় দিয়ে আসতে যে আমি আমার একটা কলিগ, ওই ছেলেটার নাম হচ্ছে এলিয়েট, তো ওকে আমি বাসায় দিয়ে আসতে যাব, তো মাঝপথে দেখলাম একটা গাড়ি পুড়ছে। এটা ঠিক ওই রাস্তাটার সাথেই। আমি তখন আসলে জিনিসটা এতটা ক্লিয়ারলি এতটা আমি বুঝিনি যে এটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে, কত খারাপ হতে পারে। মাঝে মধ্যে এখানে এমন হয় যে মানুষের গাড়ি পুড়িয়ে দেয়, মানে দুষ্টামি করে। অনেকে দেখা যায় যে মদ খেতে রাস্তা দিয়ে হাঁটার সময় হাতের মধ্যে একটা বোতল থাকলো, সেটা গাড়ির মধ্যে মেরে আগুন ধরিয়ে দিল, এরকম অনেক করে। তো আমরা এরকমটাই চিন্তা করে আমরা সাথে 999 ফোন দিই। এলিয়েট সাথে 999 ফোন দেয়। ফোন দেওয়ার সাথে 999 থেকে বলে যে এই জায়গাতে অলরেডি কল করা হয়েছে, এই জায়গাটা গাড়ি পুড়ছে। তো আমরা ওখান থেকে আমি এলিয়েটকে নামিয়ে চলে আসি। পরবর্তী সময়ে যেই লোকটি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, ওনার নাম হচ্ছে ইয়াসার, এবং উনি ইরান থেকে এখানে আসছেন। ওর বাসা হচ্ছে ঠিক ওই
ওই যে জায়গায় আগুন জ্বলছিল এবং যে জঙ্গলটা আছে তার অপোজিটে। ইয়াসারের যে প্রতিবেশী ছিল ওর নাম নেওমি, আসলে উনি আফ্রিকা থেকে এসছেন এখানে, মাইগ্রেটেড। তো নেওমির একটা ঘটনা এখানে আছে। নেওমি একদম সর্বশেষ বাস, একদম যেটা আমাদের এখানে আমাদের এরিয়াতে রিজনের সর্বশেষ বাসটা নামে হচ্ছে, ও আমাদের এখানে দুই ধরনের বাস আছে, একটা হচ্ছে ফার্স্ট বাস, একটা হচ্ছে স্টেজ কোচ। তো আমাদের ওই যেই রাস্তাটার ভিডিও আমি দিয়েছি সেটা স্টেজ কোচ দিক দিয়ে যায়, ফার্স্ট বাসটা ওই দিক দিয়ে যায় না। তো ফার্স্ট বাস গেলে ওখানে থামলেও উনি ফার্স্ট বাসে ছিলেন না, ছিলেন স্টেজ কোচে। স্টেজ কোচ আরেকটা, ফার্স্ট বাসে অনেক অফার থাকে, স্টেজ কোচে থাকে না। তো যাই হোক, তো উনি স্টেজ কোচ দিয়ে ওই বাস দিয়ে এসে একদম সবশেষ বাসে তিনি নামেন, সেটা হচ্ছে রাত 10:30টার দিকে। এটার পরে আর কোনো বাস নাই। তো উনি নেমে ঠিক ওই বাস স্ট্যান্ডের ঠিক উল্টা, বাস স্ট্যান্ড থেকে 2টা গলি পরে ওনার বাসা। তো উনি দেখেন একজন মহিলাটার হাফ প্যান্ট পরা, সারা গায়ে ট্যাটু, এবং ওই মহিলাটা মাথা চুলগুলা এরকম সামনে দিয়ে মহিলা করে হুড়মুড় করে কান্না করছে। তো তিনি সামনে যান, এই তোমার কি হয়েছে? মাঝে মধ্যে এখানে বিপদ দেখলে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করে, তোমার এখানে কি হয়েছে, তুমি এখানে কি করছো? তখন বলে যে আমি বিপদে পড়েছি, আমার কিছু টাকার দরকার, আর এই জায়গায় প্রচুর ফকির আছে, তো টাকা চাইলে আমরা মনে করি যে এটা দিয়ে নেশা করবে, তো আমরা টাকা পয়সা তেমন দিই না, চেঞ্জ চাই। তো উনি মনে করেছেন যে এরকম কিছু একটা, তো বলে যে আমার টাকা লাগবে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি অনেক দূর থেকে আসছি, এখানে আটকে গেছি। তখন উনি বলে যে আমার কাছে তো কোনো টাকা নাই, আমি মোবাইল ফোন আছে, তুমি আমাকে বলো তোমার কি কোনো জায়গায় যেতে হলে আমি তোমাকে উবার করে দিব। তো উনি বললেন না, আমার কিছু করতে হবে না, তুমি যাও। তো উনি কি করলো, উনি এখান থেকে বেরিয়ে গেলে উনি ওনার বাসার দিকে হাঁটতে যেয়ে জাস্ট পেছনে কৌতূহল বশত তাকায়, দেখে যে আর ওখানে কেউ নাই। এবং ওখান থেকে যদি উনি যেই ডিস্টেন্সে যাওয়ার পর পেছনে তাকে, তাতে যদি অন্য কোথাও যায়ও, ওইটা জঙ্গল ছাড়া কোথাও হবে না, কারণ এই পিছনের সামনে গেলে উনি দেখবেন অবশ্যই, কোনোভাবেই ওই ডিস্টেন্সে ওই সময়ে তার অন্য জায়গায় যাওয়ার কথা না। তিনি এরপরে ওই মহিলাকে আর দেখলেন না। ওই দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন, রাত্রে তখন 1টা বাজে, বাসায় আসার পরে তিনি ঘুমায় যান। তো ঘুম ভাঙে, একটা চিৎকারে ঘুম ভাঙে। তো ঘুম ভাঙে উনি হঠাৎ করে ঘুম থেকে ওঠেন। ওনার সাথে ওনার মা ছিল আর ওনার গ্র্যানি ছিল, নেওমির গ্র্যানি ছিল। তো ওনার গ্র্যানি জেগে দরজা নক করছে যে এই নেওমি দরজা খোলো, আমি খুব ভয় পেয়েছি। তো উনি দরজা খুলে, কি দেখেছ? বলে যে আমার জানালার পাশে একজন এসছে, ওনার বাসার জানালাটা ঠিক ওই জঙ্গল বরাবর। বলে যে আমার জানালার পাশে একটা মহিলা এসে বলে আমার টাকা দরকার। বলে কি মহিলাটা দেখতে কেমন? বলে মহিলার চেহারা আমি দেখতে পারি নাই, মহিলার সামনে দিয়ে চুল দিয়ে ঢাকা, এবং মহিলাটা বলছে যে আই নিড সাম মানি, আমি একটা জায়গায় যেতে চাই, আমার কিছু টাকা দরকার। তো বলে যে কোন জায়গায় যেতে চাই বলো তো আমাকে। বলে যে আমি অমুক একটা জায়গায় যেতে চাই, আমার কিছু টাকা দরকার। ঠিক একই কথাটাই নেওমিকে ওই মহিলা বলেছিল যে আমি অমুক একটা জায়গায় যেতে চাই, আমার টাকা দরকার, আমার 50 পাউন্ডস দরকার। এবং দাদি ওই গ্র্যানিকেও একই কথা বলেছে যে 50 পাউন্ডস দরকার। এবং তিনি তখন বুঝে যায় যে এটা তো সেম মহিলা। বলে যে এই মহিলা এত রাতে এখানে কি করে? বলে যে এই তো আমার জানালার পাশ দিয়ে এসছে, এবং ওনার বাসার নিচ, ওনার যে বরাবর ফ্লোর, রুমের বরাবর হচ্ছে ওই সেই জানালা এবং জানালা বরাবর সেই জঙ্গলটা দেখা যায় আর কি, রাস্তাটা এপার ওপার আর কি। তো উনি পরে যে বলে গ্র্যানি তুমি জানালা খুলে কোনো কথা বলবো না, জানালা লাগিয়ে রাখো, আমার কাছে জিনিসটা ভালো মনে হচ্ছে না। পরবর্তী সময় তিনি ইয়াসারকে জিজ্ঞেস করে যে আপনারা কি এরকম কখনো কোনো মেয়ে দেখেছেন যে এরকম মাথার চুল সামনে দিয়ে ঢাকা, টাকা চাইছে? তখন ইয়াসার বলে না তো, কই আমি তো কখনো দেখি না। ইয়াসার প্রায় সময় আমি যেরকম এরকম প্রায় সময় এরকম দেখা যায় যে তিনিও আমাদের কলিগগুলাকে, ডমিনোসের কলিগদেরকে ড্রপ করে। তো যাই হোক, ইয়াসার বলে যে না আমি কখনো কিছু দেখিনি। তো পরবর্তী সময়ে প্রায় মাসখানেকের মধ্যে তিনি আর ওই মহিলার দেখা পাননি। একদিন
ঠিক সন্ধ্যার সময়, তখন প্রচন্ড শীতের সময় সন্ধ্যাটা হয় হচ্ছে বিকাল, ওইবার সন্ধ্যাটা হয়েছিল 3টার দিকে, সন্ধ্যা হয়ে গেছিল 3:30টার দিকে। তো 3:30টার দিকে মাগরিবের ওয়াক্ত ছিল, মানে কি, মানে ওই সময় সন্ধ্যা বলে যে একদম শেষ আভাটা আর কি, ওই সময় এটার ঘটনা। তিনি ওয়েট করছিল যে তিনি তার কর্মস্থলে যাবে, উনি তার ডিউটি ছিল বিকালবেলা 6টা থেকে ডিউটি, তো 5:10 এসে দাঁড়িয়েছে। তো উনি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ার পরে তো অলমোস্ট অন্ধকার হয়ে গেছে আর কি, 5:10 অন্ধকার একদম। তো উনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে, তো বাসের জন্য ওয়েট করছে। বাস একটা যেটা টাইমলি আসার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছিল, তো উনি দাঁড়িয়েছিল অনেকক্ষণ। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের ভিডিও দিয়েছি সেই জায়গাটায় তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ঠিক ওই মহিলা তার সামনে আসে, এবং আসে সেই জঙ্গল থেকে। উনি যখনই জঙ্গল থেকে আসে, এসে খালি বলতে যাবে, কথা বলার আগেই ওই মুহূর্তে বাস চলে আসছে। তিনি জাস্ট দৌড়ে বাস উঠে যায়। তো বাসে উঠে যাওয়ার পরে উনি বাসে বসে যায়। তিনি খালি বাস থেকে মাথাটা ঘুরিয়ে লক্ষ্য করে মহিলাটা আছে কিনা। উনি দেখছে মহিলাটা সেই জঙ্গলে নেমে গেল, এবং এরপর থেকে আরো কিছু ক্লু পাওয়া যায় যে সেই ওই এলাকায়, ওই জায়গাটাতে নাকি আরো কয়েকজন ওই মহিলাকে দেখেছে এরকম এসে টাকা চেতে, এবং ওই মহিলা নাকি জঙ্গলের দিকেই পরবর্তী সময় চলে যায়। ওই জঙ্গলটা ঢালু, এবং বেশ ওখান দিয়ে তেমন একটা, আমি আগেও বলেছিলাম যে আমি যে জায়গায় থাকি এবং এই ইংল্যান্ডের অনেক জায়গায় আছে যারা একটু নেচার প্রেমী, তারা কি করে, গামবুট পরে বৃষ্টি হলেই কাদার মধ্যে দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটে, বা কুকুর নিয়ে যায়, বা হাঁটতে বেরোলে এরকমই জায়গায় যায়। তো পরবর্তী সময় অনেকেই নাকি এক দুইজনের কাছ থেকে নাকি এরকম হিস্ট্রি পাওয়া গেছে, প্রায় 50-60 বছর আগেও নাকি এরকম একটা মেয়েকে এই জঙ্গলটার মধ্যে দিয়ে দেখা গেছে। কিন্তু কেন সেই মেয়েটা এই জায়গায় জঙ্গল দিয়ে আসে বা কারো সামনে আসে, সেটার ব্যাপারে কোনো ধরনের ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটা একটা ঘটনা, এবং খুব শিগগিরই আপনাদেরকে জানাবো। এবং আমি ক্লু পেয়েছি কেন সেই সুইসাইডটা ঘটেছে। আশা করছি আমার চেম্বারে সেই সুইসাইডের ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সামনে ঈদের স্পেশাল এপিসোড আসছে, আশা করছি আপনারা সবাই শুনবেন। যদি কোনো ঘটনা পাঠাতে ইচ্ছুক হন আপনারা, আমাদের ইমেল অ্যাড্রেসে নোট ডাউন করতে পারেন, দ্যাট ইজ BHOUTIGOTA ভৌতিকগতা@gmail.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা। ইমেলে ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমার নাম রাশেদ। প্রায় 8 বছর ধরে একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করছি। অসংখ্য রোগী, দুর্ঘটনা, মৃতদেহ সবই দেখেছি, কিন্তু 2012 সালের এক বর্ষা রাতে যা দেখেছিলাম তা আজও ভুলতে পারি। সেদিন রাত প্রায় 2:17 হাসপাতালে জরুরি বিভাগ থেকে ফোন এলো, রাশেদ ভাই, একটা মৃতদেহ গ্রামে পৌঁছে দিতে হবে। আত্মীয়রা কেউ যেতে পারছে না, শুধু আপনি আর একজন ওয়ার্ড বয় যাবেন। আমি রাজি হয়ে গেলাম। মরদেহটি প্রায় 50 বছর বয়সী এক ব্যক্তি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সব কাগজপত্র ঠিকঠাক ছিল, কিন্তু মর্গের বিদ্যুৎ দারোয়ান মৃতদেহ তোলার সময় আমার কানে কানে বললেন, ভাই, পথে যদি কেউ লিফট চায় কাউকে তুলবেন। আমি হেসে বললাম, চাচা, এত রাতে আর কে থাকবে? তিনি শুধু বললেন, সবাই মানুষ হয় না। কথাটি শুনে অদ্ভুত একটা ঠান্ডা যেন আমার মনে অনুভূতি হল। তখন বৃষ্টি হচ্ছিল টুপটুপ করে। ওয়ার্ড বয়ের নাম ছিল সোহেল। সে পিছনে মৃতদেহের পাশে বসে কোরআন শরীফের কিছু আয়াত পড়ছিল। রাত তখন প্রায় 3টা। হঠাৎ দেখি রাস্তার পাশে সাদা কাপড় পরা একজন বৃদ্ধ দাঁড়িয়ে হাত তুলে ইশারা করছেন। আমি গাড়িটি একটু ধীর করলাম, আর ঠিক তখনই সোহেল চিৎকার করে উঠল, ভাই, থামবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে কাপা গলায় বলল, ওর পা দেখেন। আমি হেডলাইটের আলোয় তাকিয়ে দেখলাম লোকটার শরীর সামনের দিকে, কিন্তু 2 পা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। এটি দেখে আমার শরীর যেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। আমি অ্যাক্সিলারেটর চাপ দিলাম। কিছু দূর যাওয়ার পর পেছনের মিররে তাকাতেই দেখি লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সে অনেক কাছাকাছি। অসম্ভব। আমি তো অন্তত 1 কিলোমিটার চলে এসেছি।
হঠাৎ টকটক করে মনে হলো মৃতদেহ রাখার স্ট্রেচারের ভিতরে কেউ ধীরে ধীরে আঘাত করছে। সোহেল ফ্যাকাশে মুখে বলল, ভাই আপনি শুনছেন? আমি আর কিছু বললাম। এরপর আরো একটি স্পষ্ট শব্দ, দরজা খোলো। আমি সঙ্গে সঙ্গেই ব্রেক চাপলাম। পিছনে দরজা খুলে দেখি মরদেহ আগের মতোই সাদা কাপড়ে ঢাকা, কিন্তু যেখানে মাথা থাকার কথা সেখানে কাপড় ভিজে কালো হয়ে আছে। আর স্ট্রেচারের পাশে ভেজা কাদামাটির পায়ের ছাপ, যেন কেউ খালি পায়ে হেঁটে এসেছে। জিপিএস বলছে সামনে গ্রাম, কিন্তু সামনে শুধু কুয়াশা, কোনো বাড়ি নেই, কোনো আলো নেই। ঠিক তখনই দেখি একদল মানুষ জানাজার পড়ছে, সবাই সাদা কাপড়। আমি যেন স্বস্তি পেলাম, ভাবলাম মৃত ব্যক্তির আত্মীয় হবে। গাড়ি থামিয়ে নিচে নামতেই তারা সবাই একসঙ্গে আমার দিকেই তাকাল, কিন্তু কারো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আমি ভয়ে আবার গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিলাম। ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। বাইরের সবাই ধীরে ধীরে অ্যাম্বুলেন্সকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। আর ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমার জায়গায় কে শুয়ে আছো? আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। স্ট্রেচারের উপর যে মৃতদেহ ছিল সে বসে আছে, তার মুখে অস্বাভাবিক হাসি। সে বলল, আমি তো নেমে গেছি অনেক আগেই। আমি স্ট্রেচারের দিকে তাকিয়ে দেখি সাদা কাপড়ের নিচে মানুষের শরীর নয়, কেউ যেন লম্বা কালো ছায়া হয়ে শুয়ে আছে। তারপর সেই ছায়াটা ধীরে ধীরে উঠে বসল। আর ঠিক তখনই দূরে ফজরের আজান শোনা গেল। এক মুহূর্তে সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল। গাড়ির ইঞ্জিন নিচ থেকে চালু হয়ে গেল। সামনে সত্যিকারের গ্রাম, আত্মীয়রা অপেক্ষা করছে, কিন্তু তারা একটি কথা শুনে হতবাক হয়ে গেল। মৃত ব্যক্তির বড় ছেলে বলল, বাবা জীবিত থাকতে সবসময় বলতেন, যদি রাতে তাকে নিয়ে আসা হয় পথে কাউকে যেন লিফট না দেওয়া হয়। আমি আর কিছু বলিনি। এই ঘটনার পর আমি আর কখনো একা রাতে লাশবাহী অ্যাম্বুলেন্স চালাইনি। আজও যখন গভীর রাতে কোনো নির্জন রাস্তায় সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি, আমি শুধু গাড়ির গতি বাড়ি, কারণ সব যাত্রী মানুষ হয় না। এই ঘটনার পর আমি প্রায় অনেক দিন গাড়ি চালাইনি, অ্যাম্বুলেন্স চালাইনি, কিন্তু নিজের খরচ চালানো এবং পরিবারের দায় সামলানোর জন্য আমাকে আবারও অ্যাম্বুলেন্স চালাতে হয়। তার কিছুদিন পর পরই আমাকে আবারও একটি কল আসে যে দূরের একটি গ্রামে লাশ পৌঁছে দিতে হবে। প্রথমে যেতে চাইনি, কিন্তু আমাকে অনেক জোরাজুরি করার কারণে আমাকে আবারও একটি লাশ নিয়ে যেতে হয়। সেদিন আমি একাই ছিলাম। লাশটি স্ট্রেচারে তুলে গাড়ির পিছনে দরজা বন্ধ করে দিয়ে আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলাম। মৃতদেহটি প্রায় 20-30 বছরের একটি ছেলের। হাইওয়েতে যাওয়ার পর আমার মনে হচ্ছিল গাড়ির পিছনে স্ট্রেচারে কেউ ঠক 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 করে শব্দ করছে। প্রথমে আমি ওটিকে অত ওইভাবে গুরুত্ব দিইনি, কিন্তু পরে যখন আমি পিছনের মিররে তাকিয়ে দেখি আসলেই স্ট্রেচারের থেকে একটি শব্দ ভেসে আসছে। এরপরে ঠিক আমি আমার গাড়ির সামনে দেখি রাস্তার পাশে একটি সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে চলে যাই, কিন্তু ঠিক পরে আমি পিছনের মিররে খেয়াল করে তাকিয়ে দেখি সেই অবয়বটি আমার গাড়ির ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো চোখ নেই, কোনো কিছুই নেই, নাক নেই, কোনো কিছুই নেই, শুধুমাত্র ফাঁকা গর্ত। আমি গাড়ির এক্সিলারেটর টিপে ধরলাম এবং খুব দ্রুত ওই জায়গা ত্যাগ করতে লাগলাম। এরপর পরই আমি গন্তব্যের মধ্যে পৌঁছে যাই এবং পরিবারের কাছে ওই লাশটি নেমে দিয়ে আমি
ঠিক ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমার তখন বারবার মনে হচ্ছিল যে হয়তোবা আবারও ওই সাদা অবয়টি আমার সামনে আসবে, কিন্তু এরকম আর কোনো কিছুই হয় না। এরপর আমি যখন বাড়ি চলে যাই, বাড়ি চলে যাওয়ার পর আর কখনো রাতের শিফটে আমি অ্যাম্বুলেন্স চালাইনি। আমাকে যতই জোর করা হোক আমি আর কখনোই রাতের বেলা অ্যাম্বুলেন্স চালাইনি। আমি জানি না এই 2 দিন আমার সাথে আসলে কি ঘটেছিল বা আমি রাস্তায় কি দেখেছিলাম, তা আমি কাউকে আজও বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।